প্রত্যেকেই জানতে চায় সফলতা কেন বারবার আসে। যারা সামনে উঠে যায় আর যারা থমকে থাকে তাদের মধ্যে পার্থক্য হল অভ্যাস। সফলতা কোনো রহস্য নয়, এটা একটা গঠন। নিচের 7টা অভ্যাস মোটিভেশনাল কোনো কথা নয়, এগুলো হলো সিস্টেম, যা প্রতিটি নিয়মমাফিক ও সফল মানুষকে গড়ে তোলে। নিয়মিত করলে এগুলো তোমার চিন্তা, কাজ আর সহ্য করার ক্ষমতা বদলে দেয়। প্রতিটা অভ্যাস তোমার ভিত্তির একটা ভিন্ন অংশ শক্তিশালী করে, মনোযোগ বিঘ্ন কমায়, কাজ করার মানসিকতাকে ফলাফল বানায়, ভাবের নিয়ন্ত্রণ চাপের মুখে ভেঙে পড়া থেকে বাঁচায়, পরিকল্পিত গঠন দিশা ধরে রাখে, পরিবর্ধন ক্ষমতা পরিবর্তনের মাঝে অগ্রগতি চালিয়ে রাখে, ধারাবাহিকতা চেষ্টা থেকে পরিচয় গড়ে তোলে। একসাথে এগুলো মিলিয়ে সফলতার পূর্ণ কাঠামো গড়ে, যা গড়ার নিয়ম, সিদ্ধান্ত নেবার স্পষ্টতা আর ধৈর্য ধরে থাকার শক্তি। এই 7টি অভ্যাসই দেখায় কিভাবে কার্যকরভাবে জীবনযাপন করতে হয়। এগুলো প্রতিভা বা পরিস্থিতির ওপর নির্ভর করে না, বরং ধারাবাহিকতার ওপর নির্ভর করে। সফলতা তাদেরই যারা নিজের অভ্যাসগুলোকে তাদের চেয়ে শক্তিশালী করে তোলে। মেজাজ। যখন এই নীতিগুলো তোমার জীবনের অংশ হয়ে যায়, তখন উন্নতি আর সাময়িক থাকে না, এটা তোমার পরিচয় হয়ে যায়। শুরু করি। প্রথম অভ্যাস আত্মশাসনের অভ্যাস। তুমি নিজেকে শাসন করবে না, তোমার দুর্বল দিকগুলো তোমাকে শাসন করবে। এখানে কোনো নিরপেক্ষ অবস্থান নেই। সফল মানুষ অনুভব আর কাজের মধ্যে কঠিন একটা রেখা টানে। তারা অনুভূতিহীন নয়, তারা অনড়। আবেগ থাকে, কিন্তু সেটাই নিয়ন্ত্রণ করে না। ইচ্ছা ফিসফিসাতে পারে, কিন্তু নির্দেশ দেয় না। নিয়ন্ত্রণের অক্ষ ভিতর থেকে চলে, আদেশ আসে যুক্তি থেকে। আত্মশাসন মানে তুমি প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করো না, প্রেরণার জন্য সময় নষ্ট করো না, আরাম পছন্দ করে দিনের পরিকল্পনা করো না। তুমি স্পষ্টতা থেকে কাজ করো, জোরাজুরির থেকে নয়। ভিতরের নির্দেশ খুব সোজা, যা করতে হবে করো, পরিষ্কারভাবে করো, এখনই করো। এই থেকেই অভ্যাস শুরু হয়। তুমি ফোন হাতেও নাও না যতক্ষণ না ঠিক করো কি গুরুত্বপূর্ণ। আমন্ত্রণ পাওয়ার আগে নিজের লক্ষ্য যাচাই করো। অটোমেটিক হ্যাঁ বলো না, অবচেতন ক্লিক, ট্যাব বা কাজের মাধ্যমে সময় নষ্ট করো না। প্রতিটি কাজ একটা ফিল্টারের মধ্য দিয়ে যায়। এটা কাজের জন্য কতটুকু দরকারি, আমার দিশা। শাসন মানে কঠোরতা না, এটা যান্ত্রিক হওয়া নয়, এটা মানে সঠিক হওয়া। যখন বলো তুমি ট্রেনিং করবে, তখন করো। যখন ঘুম থেকে ওঠার সময় ঠিক করো, তখন উঠে পড়ো। যখন তুমি তোমার অগ্রাধিকার ঠিক করো, তখন সেটা নিয়ে জটিলতা ছাড়াই কাজ করো। তুমি নিজেকে ধরে রাখো। সফল মানুষ এটা এক ধরনের পেশি হিসেবে গড়ে তোলে, মেজাজ হিসেবে নয়। হঠাৎ আবেগই কামান্ডের শত্রু। প্রতিটি মুহূর্তে তুমি যদি আবেগের দিকে ছেড়ে দাও, তুমি তোমার অবস্থান দুর্বল করছো। তুমি শরীরকে শেখাচ্ছ যে সেটা মনের কাজকে বাধা দিতে পারে। তুমি তোমার নার্ভাস সিস্টেমকে ট্রেন করছ। অতিশয়তা আশা করো। প্রতিটি ছাড় দেওয়া একটা দৃষ্টান্ত করে তোলে। প্রতিটি অতিরিক্ততা একটা অভ্যাসের চক্র সৃষ্টি করে। প্রতিটি ব্যতিক্রম শরীরকে মস্তিষ্ককে উপেক্ষা করতে শেখায়। আত্মশাসন এই চক্রকে ভেঙে দেয়। এই অভ্যাসটা কোনো ঝলমলে ব্যাপার না, এটা জনসম্মুখে প্রশংসিত হয় না, কিন্তু এটা সেই কাঠামো গড়ে তোলে যার ওপর অন্য সব অভ্যাস দাঁড়ায়। এটা ছাড়া কোনো সফলতা টিকতে পারে না। এটা ছাড়া কোনো কৌশল কাজ করে না। এটা ছাড়া সময় নষ্ট হয়, শক্তি ফুরিয়ে যায়, আর পরিচয় ম্লান হয়ে যায়। এটা থাকলে সবকিছু তীক্ষ্ণ হয়। স্টোইকরা এটা দৈনন্দিন অনুশীলন হিসেবে শিখেছিল। এপিকটিটাস বলেছিলেন যে একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ নিজেই নিজের আইন প্রণেতা আর নির্বাহী হতে হবে। মার্কাস অরেলিয়াস প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিতেন যে আনন্দ, আরাম আর এড়িয়ে চলা সব সময় হামলা করবে, আর তখন বুদ্ধিমান মনই নিয়ন্ত্রণে থাকতে হবে। সেনেকা সতর্ক করেছিলেন যে সবচেয়ে বড় দাসত্ব হল নিজের তৈরি করা, যখন মানুষ ইচ্ছার কাছে পরাজিত হয়, নিজের নিয়ন্ত্রণের বদলে। আজকের সময়েও এটা কম নয়। যে কোনো ক্ষেত্রে সফলতা, ব্যবসা হোক, স্বাস্থ্য হোক, সৃজনশীলতা হোক, নেতৃত্ব হোক, সবই নির্ভর করে নিজের ওপর সুষ্ঠু নিয়ন্ত্রণ রাখতে পারার ওপর। তুমি কোনো কোম্পানি বা নাম কেবল তাই তৈরি করতে পারবে না। আকস্মিক ইচ্ছেগুলোকে মেনে চললে তুমি শক্তিশালী সন্তান গড়তে পারবে না, বা শৃঙ্খলাবদ্ধ মন তৈরি করতে পারবে না। পৃথিবী তোমার অনুভূতির সাথে খাপ খায় না, অপেক্ষা করে, ও শুধু তোমার কাজের ফল দেয়। নিজের নিয়ন্ত্রণ শুরু হয় তোমার ঘুম থেকে উঠে সামলানোর সময় থেকেই। তুমি হয় তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, নয়তো তোমার মনোযোগ ভেঙে পড়বে। তুমি হয় নিয়ন্ত্রণ নিয়ে চালাবে, নয়তো বেকায়দায় পড়ে যাবে। তুমি হয় নেতার মতো উঠবে, নয়তো ইচ্ছার পেছনে হাবুডুবু খাবে। শরীর বিরোধিতা করবে, মন প্রতিবাদ করবে, তবুও তুমি কাজ করবে। বারবার করার মাধ্যমে নিয়ন্ত্রণের অভ্যাস করে ওঠে।
প্রতিদিন তুমি এটা চর্চা করো, তখনই দেহ শুনতে শুরু করে। প্রতিবার তুমি কাজ করো, বাধার মুখে হলেও তোমার পরিচয় আরও স্পষ্ট হয়। তুমি নিজের সঙ্গে আর ঝামেলা করো না, বাইরে থেকে চাপ লাগানোর দরকার পড়ে না, অনুপ্রেরণার জন্য অপেক্ষাও করো না, নিজেই হয়ে যাও চাপ। এভাবেই আত্মসম্মান বেড়ে ওঠে, কেবল কথায় নয়, কাজের মাধ্যমে। প্রতিটি মুহূর্তের নিয়ন্ত্রণই প্রমাণ হয়ে ওঠে, আমি যেটা বলেছি সেটা আমি করব। মন নিজেকে বিশ্বাস করতে শেখে, দেহ মানতে শেখে। পরিচয় এমন একটা শক্তি গোড়া হয় যা নড়বড়ে নাও হতে পারে। আর কেউ দেখে না সেই অন্তরের আদালত, যেখানে তুমি সিদ্ধান্ত নাও। কেউ সেলাম দেয় না সেই হাজারটা ছোট ছোট সিদ্ধান্তে, যেগুলো তোমার অভ্যাসগুলো ঠিক রাখে। কিন্তু এখানেই শক্তি তৈরি হয়, চরম কিছুতে নয়, বারবারের পুনরাবৃত্তিতে, সীমা পার করার মধ্যে, বাসনাকে ঠেকানোর মধ্যে, কেউ না দেখলেও আদেশ মানার মধ্যে। সফলতা এখান থেকেই শুরু। তুমি নিজেকে আদেশ দাও আর সেটা মানো, দেরি না করে, নিজের প্রতি নরম না হয়ে, কোনো ব্যতিক্রম না রেখে। দৃশ্যমান সিদ্ধান্তগুলোর নিচে একটা গভীর স্তর থাকে। শরীর স্বাভাবিকভাবেই যুক্তি মানে না, এটা প্রশিক্ষিত হয়, গড়ে ওঠে, আর ঘর্ষণের মাধ্যমে নতুনভাবে সাজানো হয়। প্রতিবার তুমি আরামকে ছাপিয়ে গেলে, তুমি তোমার নার্ভাস সিস্টেমকে আবার সাজাও যেন শৃঙ্খলা মানতে পারে। প্রতিবার যখন তুমি প্রলোভনকে টেক্কা দাও, তখন তুমি সেই মেশিনটাই ক্ষুধার্ত করো যা একসময় তোমাকে নিয়ন্ত্রণ করত। শাসন মানে শুধু একটা সিদ্ধান্ত নয়, এটা একটার পর একটা মুখোমুখি লড়াই। ভিতরের প্রতিরোধী ওজন বারবার করার মধ্যেই থাকে প্রশিক্ষণ। নার্ভাস সিস্টেমকে ধাপে ধাপে আবার ট্রেনিং দিতে হয়। তুমি শুধু ডোনাট খাওয়া এড়িয়ে যাও না, বা ডোপামিনের হিটটা মিস করো না। তুমি তোমার হাতটা ইচ্ছের কিনারে রেখে দাও, আর পিছপা হও না। তুমি আরামের অভ্যাস থেকে দূরে সরে যাওয়ার যন্ত্রণাদা অনুভব করো, আর তবুও থেমে না যাও। তবুও সেই থামা, সেই নিস্তব্ধতা তোমার নতুন সংকেত হয়ে ওঠে। পুরনো চক্র, উত্তেজনা আর আত্মসমর্পণ ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। তার জায়গায় নতুন এক চক্র গড়ে ওঠে, সচেতনতা, থামা, দৃঢ়তা। তুমি ক্ষুধার উদ্রেক অনুভব করো, আর বারবার সেই আদেশ দাও। এই প্রশিক্ষণ অদৃশ্য, এটা ঘটে প্রতিক্রিয়ার আগের অর্ধ সেকেন্ডের ফাঁকে, যখন হাত ফোনের দিকে কেঁপে ওঠে, যখন শরীর আরাম করতে চাইলে, যখন মুখ অভিযোগ করতে খুলে যায়। আর ঠিক সেই মুহূর্তগুলোতেই আত্মশাসন প্রমাণিত হয়। তুমি আঘাতের দরকার নেই, তোমাকে দরকার শান্তি। মোটিভেশনের দরকার নেই, তোমাকে দরকার অস্বীকার করা। আত্মশাসন মানে হল দুর্বলতাকে ১০০ বার চুপচাপ না বলা। শরীর তোমাকে পরীক্ষা করবে, এটা কষ্ট চায় না, এটা চায় নিয়ম, এটা চায় অভ্যাসের পূর্বানুমেয় চক্র। কিন্তু তুমি সেই চক্রের বাইরে চলে গেছ। তুমি আর অনুমতি চাইছ না, তুমি আদেশ দিচ্ছ। অনুমতি চাইতে চাইতে আদেশ দেওয়ার পরিবর্তনটাই হল পরিবর্তনের মূল কথা। আত্মনিয়ন্ত্রণ তোমার রুটিনে ঢুকে পড়তে হবে। সকালগুলো যেন বেছে না যায় খালি। তোমার প্রথম কাজ যেন হঠাৎ করে না হয়। রিফ্লেক্সের ওপর ছেড়ে দেওয়া চলবে না। সূর্য ওঠার আগেই রুটিন ঠিক করে নাও। শরীরটা আগেই জানবে পরের কাজটা কি। কফি পাওয়া যায় কষ্টের বিনিময়ে, চলাফেরা বাধ্যতামূলক, কাজ শুরু হয় সময় মতো, মেজাজে নয়। তুমি তোমার নার্ভাস সিস্টেমকে এমনভাবে ট্রেন করো যেমন একজন সৈনিক পেশি স্মৃতি গড়ে তোলে বারবার পরিষ্কার অনুশীলনের মাধ্যমে। এই সিস্টেমগুলো জটিল নয়, একদম সোজা। যত বেশি জটিলতা, তত বেশি ভাঙচুরের সম্ভাবনা। সরলতা হলো শক্তি। তুমি ঘুম থেকে ওঠার সময় ঠিক করো, তোমার প্রথম কাজ ঠিক করো, তোমার দৈনন্দিন বাধ্যতামূলক কাজগুলো ঠিক করো। তাহলে তাদের কথা শোনো। কোনো চিন্তা ছাড়াই, কোনো ব্যতিক্রম ছাড়াই কাজ করো। কাজ করাই তোমার পরিচয় হয়ে যাবে। পরিচয় হয়ে যাবে কাঠামো। প্রতিটা আপোষ দেয়াল দুর্বল করে, প্রতিটা ব্যতিক্রম হয়ে যায় আমন্ত্রণপত্র। ক্ষুধা দিয়ে নিয়ম লেখা যাবে না, ক্লান্তি দিয়ে যুক্তি সাজানো যাবে না। তুমি কাজ করো কারণ সময় এসেছে, তুমি কাজ করো কারণ এটা নীতি, তুমি কাজ করো কারণ তুমি বলেছিলে করব। এতটুকুই যথেষ্ট। এটাই আলাদা করে দেয় যারা ভেসে যায় তাদের থেকে যারা উঠে যায়। একজন অনুভবে বাঁচে, আরেকজন কাঠামোর উপর বাঁচে। একজন প্রতিক্রিয়া দেখায়, অন্য কমান্ডগুলো। একজন দরকষাকষি করে, অন্যজন বাস্তবায়ন করে। পার্থক্য ব্যক্তিত্বের নয়, এটা অভ্যাসের ব্যাপার। আর অভ্যাস শুরু হয় নীরবতা থেকে, প্রশংসার বাইরে, আত্মার যন্ত্রের গভীরে। নিজেকে নিয়ন্ত্রণ করো, নয়তো তোমার ভিতরের সবচেয়ে জোরালো কিছুর দ্বারা নিয়ন্ত্রিত হও। সংঘাত চুপচাপ শুরু হয়, একটা অনুভূতি আসে, ক্লান্তি, ক্ষুধা, চাপ, প্রতিরোধ। মন দ্বিধান্বিত হয়, চিন্তা মাথা তোলে, হয়তো এখন নয়, হয়তো পরে। এই প্যাটার্নটা প্রাচীন, শরীর বছরের পর বছর এটার উপর নির্ভর করে এসেছে। কিন্তু এখন তুমি সেটা লক্ষ্য করো, নাম দাও তাকে, ধরো তাকে। কোনো বাধা মেনে না নিয়ে ওখানেই থেমে থাকা, এটিই ভাঙনের মুহূর্ত। সেই মুহূর্ত যখন পুরনো পরিচয় ভেঙে পড়ে আর নতুন পরিচয় গড়ে ওঠে। যত বেশি তুমি বাইরের আওয়াজকে অগ্রাহ্য করবে, তত বেশি তোমার অন্তরের কণ্ঠ স্পষ্ট হবে। যখন তুমি তড়িঘড়ি না করে ধৈর্য ধরবে,
যখন সহজ পথ থেকে নিজেকে বিরত রাখবে তখন যুক্তির আওয়াজ বেড়ে যাবে, চাপের নিচে সেটা শুনতে পাবে। অন্তরের আদেশ চিৎকার করে না, তর্ক করে না, এটা শুধু থাকে। তুমি সেটা চাপের মধ্যে, ক্লান্তির মধ্যে, দুশ্চিন্তার মধ্যে শুনতে শুরু করবে। যত বেশি তুমি অস্বস্তির মধ্যে বসে থাকবে, হাল ছাড়বে না, তত শক্তিশালী হয়ে যায়। এটা প্রেরণা না, এটা প্যাটার্ন বদলানো। তুমি কেউ আর হয়ে উঠতে চাইছ না, তুমি সেই স্বাভাবিক প্রতিক্রিয়াগুলো ভুলে যেতে চাইছ যেগুলো তোমার আসল সত্তাকে চাপা দিয়েছিল। প্রতিটা অনির্বাচিত ইচ্ছে মরে যায়, প্রতিটা প্রত্যাখ্যাত প্রবণতা ধীরে ধীরে নষ্ট হয়, প্রতিটা বারবারের আদেশ একটা স্নায়ু বৈজ্ঞানিক ছাপ ফেলে। লুপগুলো বদলায়, কাঠামো পরিবর্তিত হয়, মস্তিষ্ক নিজের কথা শোনে। একটা ব্যক্তিগত কোড বানাও, ভিতরের কিছু নিয়ম তৈরি করো, জার্নালে লিখে রাখো না, চুপচাপ নিজের ওপর জোর দাও। জেগে থাকা সময়, শুরু করার সময়, কাজের সময়। গভীরতা, পরিষ্কার পুষ্টি, কঠোর পরিশ্রম, দৈনিক একাকিত্ব, বাধ্যতামূলক সম্পন্নতা, এগুলো পছন্দ নয়। এগুলো নিজেই দেয়া আদেশ, নিজের দ্বারা বলবৎ করা। তোমার নিয়মগুলো ব্যাখ্যা করো না, এগুলো নিয়ে দরাদরি করো না। আরাম পেতে এগুলো নরম করো না। তুমি জীবন সহজ করছো না, তুমি নিজের শক্তি বাড়াচ্ছ। যত শক্তিশালী কোড, তত শান্ত অস্থিরতা, যত কঠোর মানদণ্ড, তত কম সিদ্ধান্তের ক্লান্তি। তুমি কি করবে ভাবতে শক্তি নষ্ট করো না, তুমি কাজ করো। তুমি কে সেটা ভেবে সময় নষ্ট করো না। তুমি নিজের ভবিষ্যৎকে দেখাও, তোমার আসল রূপ, স্পষ্ট, মনোযোগী, অবিচল থাকা সহজে পাওয়া যায় না। এগুলো তৈরি হয় এই নিয়মগুলোর মাধ্যমে। হঠাৎ করেই আসে না, আসে অস্বীকারের মাধ্যমে, নিজের অপ্রয়োজনীয়তা বাদ দিয়ে, কড়া স্পষ্টতার মাধ্যমে, এমন অদৃশ্য পরিশ্রমের মাধ্যমে যা থেমে যায় না, শুধু তোমার মন না চাইলেও। আত্মনিয়ন্ত্রণ কোনো নায়কত্ব নয়, এটা যান্ত্রিক, তবু শেষে কিছু নায়কত্ব তৈরি করে। এমন একজন মানুষ যাকে দুর্বলতা, প্রলোভন বা অজুহাত কাঁপাতে পারে না। তুমি নিজের কায়দায়, নিজের আইন অনুযায়ী সারা জীবন নিজেকে নিয়ন্ত্রণ করো। আর তারপরও এইসবের মধ্যেও প্রতিবাদ থামেনি। জোরে নয়, নিঃশব্দে, বুদ্ধির আড়ালে যুক্তি দিয়ে ঢুকে পড়ে। আমি বিশ্রাম পাওয়ার যোগ্য, এই একবার তো কিছু হয় না, আজ অনেক কাজ করেছি। এটা জোরে আসে না, যুক্তির মোড়কে আসে। কিন্তু সেই যুক্তি দুর্বলতার ছদ্মবেশ। তোমাকে সেটা থেকে ছিটকে বের হতে হবে, দেখে নিতে হবে, নাম রাখতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। শৃঙ্খলার সবচেয়ে তীব্র ব্যর্থতাগুলো আসে ন্যায় আড়ালে। অজুহাতের ভাষা বিকশিত হয়, মানিয়ে নেয়, সাবলীল হয়ে ওঠে, কিন্তু উদ্দেশ্য একই থাকে। তোমাকে বোঝাতে চায় কম্প্রোমাইজ হলো বুদ্ধিমত্তা। এটা ভুল। কম্প্রোমাইজ মানে ধ্বংস। একবার শুরু হলে থামে না। একমাত্র সমাধান হল স্পষ্টতা। তোমার অন্তরের নিয়ম এত স্পষ্ট হতে হবে যে কোনো যুক্তি সেখানে ঢুকতে না পারে। নিয়ম হলে নিয়ম, কাজ হলে কাজ। তোমরা অনুভূত ন্যায়বিচার দেখে কাজ করো না, পরিচয় দেখে করো। মানসিক ক্লান্তি সত্যি, কিন্তু কাঠামো তার চেয়ে টিকিয়ে রাখে। তুমি ধীর মনে করতে পারো, মেঘলা মনে হতে পারে, কিন্তু নিয়ম তা খেয়াল করে না, সেটা বাইরে থেকে কাজ করে, মনে হয়। তুমি একটা ধাপে আরেকটা ধাপে এগোচ্ছ, কারণ তুমি তীক্ষ্ণ না, বরং তুমি সুনিশ্চিত। যখন স্পষ্টতা ডিজাইনের সঙ্গে মিশে যায়, তখন কাজের জন্য প্রেরণার উপর নির্ভর করতে হয় না। তুমি ঘুম থেকে ওঠো, চলাফেরা করো, কাজ করো, নাটকীয়ভাবে না, বরং ঠিকঠাক। এটা হলো সিস্টেম আর গল্পের পার্থক্য। গল্প বিশ্বাস চায়, সিস্টেম কাজ চায়। তোমাকে শেখানো হয়েছে প্রেরণা আসা পর্যন্ত অপেক্ষা করতে, যখন তুমি প্রস্তুত বোধ করো। কিন্তু এই অভ্যাস শুধু নির্ভরতা বাড়ায়। সফল মানুষ অপেক্ষা করে না, তারা শুরু করে, কোনো ঝলক ছাড়াই, কোনো শোরগোল ছাড়াই, কোনো অনুভূতির পরিবর্তন ছাড়াই। তারা ক্লান্ত অবস্থাতেও চলে, উদাসীন মনোভাব নিয়ে কাজ করে, উত্তেজিত থাকলেও অবস্থান ধরে রাখে। তাদের আবেগের বায়ু দ্বারা চালিত নয়, তারা মুডের পিছনে ছুটে বেড়ায় না। তাদের নিয়ম হলো কম্পাস, তাদের গতি তার সাথে মানিয়ে চলে। শেষমেশ দেহটাও শেখে। একসময় যা কোমলতার জন্য চেঁচাত, সেই স্নায়ুতন্ত্র কঠোরতার সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে। আর বেদনা চায় না, আর প্রতিরোধ করে না, সে ছন্দ শেখে। আর সেই ছন্দেই সে খুঁজে পায় কিছু বিরল। নীরবতা, কোনো তর্ক নয়, কোনো দরাদরি নয়, শুধু কাজ। তখনই বুঝতে পারো অভ্যাস জমে গেছে, যখন কাজটা নিরপেক্ষ হয়ে যায়, যখন নিয়ম আর চাপ মনে হয় না, যখন পরিচয় আর অনুভূতি চায় না। শুধু কাজ করো, কারণ সেটা তোমার সত্তার মূলে লেখা আছে। একটা অভ্যন্তরীণ পরিবর্তন আসে যখন কাজ করাই পুরস্কার হয়ে ওঠে, যখন আজ্ঞাবহ হওয়ার কাজটাই পরিপূর্ণ লাগে। কিছু যোগ হয় না, কিছু আশা করা হয় না, কেউ দেখছে না, কেউ তালি দিচ্ছে না, শুধু সেই কাজটাই, ঠিকঠাক, পরিষ্কার, সম্পূর্ণ। এটাই সবচেয়ে খাঁটি রকমের প্রণোদনা, ভিতরের, নীরব,
কোনো ধরনের উৎসাহ ছাড়া, কিন্তু গভীর। এটা স্নায়ুতন্ত্রে গভীর ছাপ ফেলে। এটা নিশ্চিত করে যে কাঠামোটা আসল। এটা চলাফেরাকে নিজের প্রতিফলন বানায়। কোনো কাজ শেষ করে গর্বের উত্থান অনুভব না করা, প্রশংসার আকাঙ্ক্ষা না থাকা, স্বীকৃতির ক্ষুধা না থাকা, শুধুই সম্পূর্ণতার শীতলতা থাকা, এটা একটা বিরল শৃঙ্খলা। এটা এমন একজনের যে অনুমোদনের বাইরে বেড়ে উঠেছে। তুমি নিজেকে বিরতি বা মিষ্টি বা স্ক্রোলিং দিয়ে পুরস্কৃত করো না। তুমি মস্তিষ্ককে বাহ্যিক কিছু প্রত্যাশা করতে শেখাও না। আনন্দের কথা, তুমি সাফ ক্লিয়ার কাজটাকে তার নিজস্ব শেষ এবং সীমানা রাখো। বিজয় তুমি চিহ্নিত করো বিশৃঙ্খলার অনুপস্থিতি দিয়ে। সন্তুষ্টিও হয়তো অপশনাল। যা গুরুত্বপূর্ণ সেটা হলো আদেশ মানা হয়েছে, স্ট্রাকচার টেকেছে, কোনো অভ্যন্তরীণ বাধা আসেনি। বাকিটা তো বায়ু। এইভাবেই শৃঙ্খলা পরিপক্ক হয়। নিয়ম থেকে রীতিতে, রীতি থেকে ছন্দে, ছন্দ থেকে পরিচয় গড়ে ওঠে, আর শেষে পরিচয় থেকে নিরপেক্ষতায় পৌঁছে, যেখানে কিছুই ব্যবস্থাকে নাড়াতে পারে না, যেখানে অবিরত থাকার জন্য আর কিছুরই দরকার হয় না। তখনই স্ট্রাকচার থাকে, নিজেই একটা পুরস্কার হয়ে যায়। কোনো ব্যাজ নেই, কোনো হঠাৎ আনন্দের ঢেউ নেই, কোনো তালি নেই, শুধু নিজের মধ্যে একটা সামঞ্জস্য, নিজের তৈরি করা সেই স্ট্রাকচারের ভিতরে একটা চলমান অবস্থা। সেটাই লক্ষ্য, আর এটাই যথেষ্ট। কিন্তু নিজের নিয়ন্ত্রণ বৃষ্টিঝড়ের মধ্যে টিকতেই হবে। যখন স্পষ্টতা ম্লান হয়, যখন অনুভূতি বুক ভরে ওঠে, যখন দুঃখ, রাগ বা বিভ্রান্তি বাতাস ভারী করে তোলে, তখনও টিকে থাকতে হবে। চাপের নিচে নিয়ম মানার মানে কমে যায়, তখনই আসল অভ্যাসের পরীক্ষা হয়। এমন দিন আসবে যখন যুক্তি কঠিন মনে হবে। অপচিত সেই দিনগুলো যখন হৃদয় দ্রুত ধরফর করে আর শ্বাসকষ্ট হয়, যখন কেউ মারা যায়, যখন বিশ্বাসঘাতকী লাগে, যখন ক্ষতির ওজন যেন দেহের কোষগুলোতে ঢুকে যায়, তখন এই মুহূর্তগুলোতে শরীর পালানোর পথ খোঁজে, মন আরাম খুঁজে বেড়ায়। কিন্তু যারা প্রশিক্ষিত তাদের সেই আবেগের পিছনে যায় না। তারা আবার ফিরে আসে নিয়মে। তারা প্রত্যাশা করে না বিচ্ছিন্নতা সহজ হবে। তারা জানে এতে কিছু মূল্য দিতে হবে। আর তারা শিথিলতা, প্রত্যাখ্যান আর এক সচেতন কাজের মাধ্যমে সেই মূল্য দিয়ে থাকে, যা আবার নিয়ম ফিরিয়ে আনে, অভ্যাস টিকে থাকে। সহজ বলে নয়, বরং এটা গড়ে উঠেছে বলেই। বিশৃঙ্খলার মধ্যে শাসন মানে কঠোরতা নয়, এটা অস্বীকার করা নয়, এটা স্পষ্টতার ভিতরে চলাফেরা। তুমি যা অনুভব করা দরকার তাই অনুভব করো, কিন্তু তোমার অবস্থান ছাড়ো না। তুমি দুঃখের সাথে বসো, কিন্তু সকালে ওঠার রুটিন ত্যাগ করো না। তুমি রাগকে স্বীকার করো, কিন্তু সেটা তোমার কাজের নিয়ন্ত্রণে আসতে দিও না। তুমি অনিশ্চয়তার মধ্য দিয়ে চলবে, কিন্তু কাঠামো ভেঙে ফেলবে না। ভেঙে পড়ার মধ্যে কোনো গৌরব নেই। চলাফেরার মাধ্যমে সুধারাই একমাত্র পথ। সবচেয়ে নিয়মপালক মানুষরা হল যারা ব্যথা এড়ায় না। তারা যারা এর ভেতরে শৃঙ্খলা বজায় রাখে। এটা একটা বিরল অবস্থা, শক্তি দেখানোর জন্য নয়, বরং ঝড়ের ভিতরে বারবার সেই শক্তি সঞ্চয় করার ব্যাপার। শরীর যা বারবার করে তা মনে রাখে। যদি দুঃখে তুমি হারিয়ে যাও, মনের মধ্যে সেই প্যাটার্ন জমে থাকে। যদি রেগে তুমি নিজের নিয়ম ভাঙো, স্নায়ুতন্ত্র সেই লঙ্ঘনটা রেকর্ড করে। কিন্তু দুঃখে থেকেও যদি তুমি উঠতে পারো, ধীরে হলেও, শান্ত থেকেও, তাহলে সেই কোড আরও মজবুত হয়। মন কঠিন সময়ে সেই চলাফেরা রেকর্ড করে এবং পরিচয়ের প্রতি ওজন বাড়ায়। প্রতিটি আবেগগত সংকট একটা পরীক্ষা, প্রতিক্রিয়া। যারা অনভিজ্ঞ তারা আতঙ্কিত হয়, যারা প্রশিক্ষিত তারা শ্বাস নেয়। যারা অনভিজ্ঞ তারা নিয়ম ভেঙে ফেলে, যারা প্রশিক্ষিত তারা আংশিক হলেও, অসম্পূর্ণ হলেও নিয়মে ফিরে আসে। লক্ষ্য পারফেকশন নয়, সেটা হলো ধারাবাহিকতা। যেই শৃঙ্খলা তুমি সাধারণ দিনে গড়ে তোলো সেটা অপচয় হয় না, তা অসাধারণ দিনে তোমার অঙ্কুর হয়ে দাঁড়ায়। যখন অনুভূতি তোমার রূপরেখাকে মুছে ফেলার চেষ্টা করে, তখন সেই রূপরেখাই তোমাকে ধরে রাখে। তুমি ঢেউয়ের সাথে ভেসে যাও না, বরং ঢেউয়ের মধ্য দিয়ে এগিয়ে যাও। তুমি অক্ষত থাকো, এটিই শাসন। ধ্বংসের মধ্যেও তুমি তোমার আকৃতি ধরে রাখো, অশ্রুর মাঝেও তুমি নিজের রূপ ধরে রাখো। শব্দের মধ্যে থেকেও অন্তরের নিয়ম চলতেই থাকে, আর এতে তুমি শুধু বেঁচে থাকো না, বরং আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। দ্বিতীয় অভ্যাস, নির্দয় অধিকার দেওয়ার অভ্যাস। স্টোইকরা বুঝত যে মনোযোগ একটা সীমিত সম্পদ। তুমি যেটাতে মনোযোগ দাও, তুমি ওটাই হয়ে ওঠো। প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ, প্রতিটি বিভ্রান্তি, এগুলো মনের গুণগত মান গড়ে তোলে। আত্মনিয়ন্ত্রিত মানুষ জানে জীবন বেশি পরিশ্রম চায় না, বরং কম অপচয় চায়। যারা প্রশিক্ষিত নয় তারা নিজেকে ছড়িয়ে দেয় চারদিকে।
হাজার দিক থেকে ছুটে চলা, উত্তেজনার পিছনে পিছু নেওয়া আর গতিকে অগ্রগতি ভেবে ফেলা। প্রশিক্ষিত মানুষ কাটাছেঁড়া করে, তারা কমায়, তারা তাদের শক্তি সেই জিনিসে ফোকাস করে যা তাদের কাঠামোকে মজবুত করে এবং বাকিটা ফেলে দেয়। অধিকার দেওয়া মানে স্পষ্টতার শিল্প। এটা হলো তোমার সীমিত প্রচেষ্টার ক্ষেত্রের মধ্যে কি থাকার যোগ্য সেটা বেছে নেওয়ার কাজ। এটা দক্ষতা নয়, এটা সারমর্ম। যে মন জানে কি সার্ভিস দিতে হবে সে আর নিজের সঙ্গে লড়াই করে না, সে একদিকে এগোয়। স্টোইকরা এটাকে যুক্তির সঙ্গে মিলন হিসাবে দেখত। কি জানা যায় তা হলো ক্ষমতা। তোমার নিয়ন্ত্রণে কি আছে আর কি নেই, কি অনুসরণ করা উচিত আর কি অক্ষত রাখা দরকার, এসব বোঝা খুব জরুরি। এই হায়ারার্কি না থাকলে তুমি তুচ্ছ জিনিসে আটকে পড়বে। প্রতিদিন শুরুতেই একটা হিসেব করতে হবে। প্রশ্ন হলো তুমি কি করতে চাও না, বরং কি রক্ষা করতে হবে। তোমার সময়, তোমার শক্তি, তোমার মনোযোগ, এসবই তো তোমার সম্পদ। যদি এগুলো অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট করো তাহলে তোমার জীবনই বেহাল হয়ে যাবে। অধিকার দেওয়া মানে সব কিছু দক্ষতার সঙ্গে করা নয়, বরং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোকে অস্তিত্বে থাকতে দেওয়া। এ কারণেই নির্দয়ভাবে প্রাধান্য দেওয়া বেশ কঠোর লাগে। এটা মানে নিজের অহংকারকে না বলা, মানে সেই সুযোগগুলোকে উপেক্ষা করা যেগুলো তোমার লক্ষ্যর সাথে খাপ খায় না। এটা তোমাকে সেই মায়া ছেড়ে দিতে বলে যে তুমি সব কিছুই পেতে পারবে। স্থির মনের মানুষ ক্ষমতার সীমা মেনে নিয়ে সেটা নিজের অস্ত্র বানায়। নিয়ন্ত্রণই হয়ে ওঠে নিখুঁটি নির্ভুলতা, মনোযোগী হয়ে ওঠে শাসন। প্রাধান্য না দিয়ে থাকা মানে নিজেকে অবরুদ্ধ করে রাখা। নোটিফিকেশন, দায়িত্ব, গোলমাল, প্রতিটা কিছু তোমার স্বাধীনতার একটা অংশ চুরি করে নেয়। শৃঙ্খলাবদ্ধ মানুষ তার জীবনকে শক্তপোক্ত প্রাচীরের মতো গড়ে তোলে। দুর্গ, স্পষ্ট প্রবেশদ্বার, পাহারা দেয়া দেওয়াল, বাছাই করা প্রবেশাধিকার। প্রতিটা কাজের নিজস্ব একটা জায়গা থাকতে হবে, প্রতিটা অঙ্গীকারের মূল্য প্রমাণ করতে হবে। যা মিশনের কাজে লাগে না সেটা মনোযোগ নষ্ট করার আগেই বন্ধ করতে হবে। নির্মম প্রাধান্য দেওয়ার কাজ শুরু হয় মনের মধ্যে। তোমাকে চিন্তাকেই একটা জমি হিসেবে দেখতে হবে। প্রথম ধাপ হলো মনোযোগের মধ্যে যা আসছে সেটা নজর রাখা। ফাঁকা ভাবনা, রাগ, গুজব, ঈর্ষা এসব মানসিক পরজীবী। স্টয়িকরা বলতেন চিন্তার উপর সবসময় কড়া নজর রাখতে হবে, কারণ মনোযোগী করে তোলে। পরিচয়: যদি মনের ভিতরের কথা কাহিনী এলোমেলো থাকে তাহলে বাইরের জীবনকে গুরুত্ব দিতে পারবে না। একবার মন সুরক্ষিত হলে বাইরের জগৎকে নিয়মে আনতেই হবে। শৃঙ্খলাবদ্ধ মানুষ একটা স্তর বিন্যাস করে। তার শীর্ষে থাকে যেগুলো মিশন চালায়, শরীরকে শক্তিশালী করে আর মনের অবস্থা পরিষ্কার রাখে। তার নিচে থাকে যা স্থিতিশীলতা আর সততা ধরে রাখে। বাকিটা সব ফেলে দেওয়ার মতো। প্রতিটা জিনিস, প্রতিটা রুটিন, প্রতিটা কথোপকথন এই মানদণ্ড দিয়ে ছেঁকে নেওয়া হয়। কাটাছেঁড়ার কাজ শক্তি তৈরি করে। প্রতিটা বাদ দেওয়া জিনিস শক্তি ফেরত আনে। প্রতিটা অস্বীকার চুপচাপ তৈরি করে। বাদ দেওয়ার মাধ্যমে মন শক্তি ফিরে পায়। বেশিরভাগ মানুষ সময়ের অভাবে ডুবে নয়, বরং শব্দের অতি প্রাচুর্যে ডুবে যায়। যিনি পরিষ্কারভাবে বেছে নেন তিনি অসীমভাবে বেছে নেওয়ার চেয়ে সব সময় এগিয়ে থাকেন। এই অভ্যাসটা প্রচেষ্টার চেয়ে সাহস বেশি চায়। বেশি করা সহজ, কম করা কঠিন। অহংকার ব্যস্ততায় আরাম খুঁজে পায়। এটা গুরুত্বের পরিবর্তে মাত্রা ভুলে যায়, কিন্তু উদ্দেশ্যহীন গতি শুধু ক্লান্তি বাড়ায়। স্টোইক পথ শেখায় ফোকাস একটা গুণের রূপ, নিজেকে কয়েকটা বিষয়ে নিবেদিত করা। পুরোপুরি মানে হল প্রকৃতির মতোই জীবনযাপন করা, যেখানে থাকে শৃঙ্খলা, নিয়মকানুন আর নিজের মর্যাদা। যারা গুরুত্ব দেয় কিটা আগে করা দরকার তাদের আর ভারসাম্য খুঁজতে হয় না। তারা সেটা তৈরি করে জিনিস বাদ দিয়ে। তাদের সময়সূচি তাদের মূল্যবোধের প্রতিফলন। কাজের জায়গাটা তাদের মনের ছবি, অগোছালো নয়, পরিকল্পিত, কাজে লাগে এমন। তাদের সম্পর্ক কম কিন্তু গভীর। তারা সহজলভ্যতা আর গুরুত্ব ভেবে ধুল করে না। তারা নীরবতাকে ধন সম্পদের মতো রক্ষা করে। কঠোর প্রাধান্য দেওয়ার মানে হল এমন সীমা নির্ধারণ করা যা তাদের বিরক্ত করবে, যারা তোমার বিভ্রান্তিতে ভর করে। মানুষ তোমার স্পষ্টতা মানতে চায় না কারণ এটা তাদের আরামদায়ক জীবনকে বিঘ্নিত করে। তারা তোমাকে স্বার্থপর, অহংকারী বা নির্লিপ্ত বলে দোষারোপ করবে। একজন স্টোইক তাদের শৃঙ্খলা নিয়ে কোনো যুক্তি দেয় না। তারা সেটা নিজের মধ্যে ধারণ করে। তারা বোঝে যে সবকিছুকে হ্যাঁ বলা মানে নিজের প্রতি বিশ্বাসঘাতকতা করা। মনোযোগ বিভ্রাট শুধু শব্দ নয়, এটা চুরি। গুরুত্বপূর্ণ জিনিস থেকে চুরি করা প্রতিটা মুহূর্ত সততা নষ্ট করে দেয়। স্টোইকরা ব্যস্ততার রোগ সম্পর্কে সতর্ক করত, অর্থাৎ থাকা ছাড়া শুধু কাজ করার আসক্তি। নির্দয় অগ্রাধিকার ঠিক করা এই রোগ সারাতে সাহায্য করে, অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে। কম সিদ্ধান্ত নিলে প্রতিটা সিদ্ধান্ত শক্তিশালী হয়। কম লড়াই করলে জেতার সম্ভাবনা বেশি হয়, যেগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। অগ্রাধিকার ঠিকঠাক করার মানে সময় নিয়ন্ত্রণ করা।
সময়ই আসল শক্তির মুদ্রা। সম্পদ আবার পাওয়া যায়, খ্যাতি আবার গড়া যায়, কিন্তু সময় গেলে ফিরে আসে না। শৃঙ্খলাবদ্ধ মানুষ এ কথা বোঝে আর তেমনই চলে। তারা তাদের সময় রক্ষী করে, যেমনই সৈন্যরা গেট রক্ষা করে। তারা সময় নষ্ট করে না তুচ্ছ ঝগড়া, ফাঁকা বিনোদন বা অযথা কথাবার্তায়। প্রতিটা দিনকে কাজে লাগাতে হয়। লক্ষ্যের দীর্ঘপথ, এটাই সেই দৃষ্টিভঙ্গি যার মাধ্যমে সব কাজ যাচাই করা হয়। এই কাজটা কি আমাদের সেই মানুষ হিসেবে গড়ে তুলছে যিনি হতে চাই? এটা কি মিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছে? এটা কি সিস্টেম বজায় রাখছে? যদি না হয় তাহলে সেটা বাদ দেওয়া হয়। অগ্রাধিকার দেওয়া মানে প্রতিদিন যা প্রয়োজন নেই তা মুছে ফেলা। প্রাচীনকালে স্টোইকরা এই শৃঙ্খলা ইচ্ছেকৃতভাবে অনুশীলন করত। তারা সম্পদ কমিয়ে আনত, কথাবার্তা সীমিত করত আর নীরবতা পালন করত। তারা কম কামনা করতে শিখত, যাতে মনোযোগ বাড়ানো যায়। আধুনিক যুগে এর সমান্তরাল হল ডিজিটাল। প্রতিটি ডিভাইস, প্রতিটি প্ল্যাটফর্ম, প্রত্যেক মনোযোগের দাবি একটা পরীক্ষা। যে মনোযোগ নিয়ন্ত্রণ করে সে জীবন নিয়ন্ত্রণ করে। নির্মম অগ্রাধিকার মানে নির্যাতন নয়, এটা স্পষ্টতা। এটা ঘৃণার কারণে না, প্রয়োজনের কারণে কিছু বর্জন করে। মনোযোগ বিভ্রান্তির মাঝে গভীরতা তৈরি করা যায় না। বারবার মনোযোগ ভাগ করে ধরে কিছু টেকস্থায়ী সৃষ্টি করা যায় না। স্পষ্টভাবে না বলা মানে তুমি যা আগে থেকে বেছে নিয়েছ তাকে সম্মান করা। সাফল্য কাজের ভাড়া নয়, এটা আওয়াজ কমানোর নাম। প্রত্যেকটা না বলা তোমার পরিচয়কে আরও শক্ত করে। প্রত্যেকটা সীমারেখা, এটা একটা উদ্দেশ্যের কথা। প্রতিটা পরিষ্কার শিডিউল মানে একটা মূল্যবোধের মানচিত্র। স্টোইক দর্শন এরকমটা বোঝে। ফোকাস কোনো উপহার না, এটা জোর করেই আসে। যখন ক্লিয়ার ভাব গিল্টের বদলে আসে, তখন অভ্যাস নিজেই টিকে থাকে। নিয়মিত মানুষ ফোকাসের জন্য আর ক্ষমা চায় না। তারা আর সীমানা ব্যাখ্যা করে না। তারা নিজের অন্তরের নিয়ম অনুযায়ী কাজ করে, বাধাহীন এগিয়ে চলে। অগ্রাধিকার ঠিক করা কোনো কৌশল না, এটা জরুরি জিনিস বাঁচানোর উপায়। যখন এই অভ্যাস পরিপক্ক হয়, জীবন সহজ হয়ে যায়, গঠনে বাধা থাকে না। প্রতিটা ঘন্টার একটা মানে থাকে, প্রতিটা দিন শুরু হয় পরিষ্কারভাবে। আর সব শেষ হয়ে যায় পুরোপুরি। কোনো অতিরিক্ত কিছু থাকে না, কোনো ভাঙাভাঙি হয় না। সময় সোজা হয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে থাকে না। মানুষ আর জীবনের প্রতি প্রতিক্রিয়া দেখায় না, সে জীবনের নিয়ন্ত্রণ করে। স্টোইক তৎ সম্পদের বিরুদ্ধে নয়, এটা বিশৃঙ্খলার বিরুদ্ধে। এটা শেখায় যে শক্তি স্পষ্টতার সঙ্গে বাড়ে। যে তার উদ্দেশ্য জানে সে কিছুই নষ্ট করে না, যে কিছুই নষ্ট করে সে তার জীবন নিয়ন্ত্রণ করে। কঠোর অগ্রাধিকার নির্ধারণই দক্ষতার ঢাল। এটা শব্দকে নীরবতায়, বিভ্রান্তিকে শৃঙ্খলায় আর সম্ভাবনাকে নিখুঁততায় বদলায়। এর মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ ব্যক্তি অস্পর্শ, মনোযোগী, অটল আর মুক্ত হয়ে ওঠে। এই অভ্যাসের দ্বিতীয় স্তর শুরু হয় যখন স্পষ্টতা হয়ে ওঠে সুরক্ষা। সীমানাগুলো আর আবেগপ্রসূত কাজ থাকে না, এগুলো কার্যকরী হয়ে ওঠে। ধৈর্যশীল ব্যক্তি আর প্রতিটি আমন্ত্রণ, বিভ্রান্তি বা চাওয়াকে তুলনা করে না। তারা স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার করে। তাদের সিস্টেম সচেতন প্রচেষ্টা থেকে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় পরিণত হয়েছে। এই অবস্থা অর্জিত হয় অবিচল ধারাবাহিকতার মাধ্যমে। প্রতিবার যখন তুমি তোমার উপকারে না আসা জিনিসের জন্য না বলো, তখন নার্ভাস সিস্টেম শেখে যে শান্তির জন্য সুরক্ষা জরুরি। প্রতিবার যতক্ষণ তুমি দৃঢ় থাকার চেষ্টা করবে, দেহটা বিশ্বাসের মধ্যে শিথিল হয়ে পড়বে। যা আগে বাঁধা মনে হতো, এখন তা মুক্তির মতো লাগবে। যত কম দিক থেকে ছুটবে, তত বেশি পথ পাড়ি দিতে পারবে। এই অবস্থায় থাকতে হলে সীমারেখাগুলোকে জীবন্ত সিস্টেমের মতো ধরে রাখতে হবে। এগুলো নিয়মিত পর্যালোচনা করতে হবে, মজবুত করতে হবে আর প্রয়োজন মতো বদলাতে হবে। বিশ্ব বদলায়, অগ্রাধিকার বদলায় আর মনোযোগ হারানোর নতুন নতুন উপায় আসে। যত্ন না নিলে সবচেয়ে ধারালো কাঠামোও মুন্ডিয়ে যায়। নিয়ম মানা মানুষ স্পষ্টতাকে ছুরির মতো বিবেচনা করে। এটা পরিষ্কার রাখতে হয়, ধারালো করতে হয় আর বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে হয়। উদ্দেশ্য, অনুভূতি এই সিস্টেমটাকে পরীক্ষা করবে। দোষবোধ বলবে তোমার সবার কাছে সময় দিতে হবে। ভয় বলবে না বললে দরজা বন্ধ হয়ে যাবে। আসক্তি প্রলুব্ধ করবে যা শেষ হয়ে গেছে সেটা ধরে রাখার জন্য। নির্মম অগ্রাধিকার এই সব মায়া কাটিয়ে দেয়। প্রতিটা হ্যাঁয়ের একটা দাম থাকে। প্রতিটা আবেগের আপোষ স্পষ্টতা চুরি করে। উদ্দেশ্যের বাইরে যে কোনো আসক্তি সার্বভৌমত্বকে দুর্বল করে দেয়। অগ্রাধিকার মেনে চলা মানে আরামের আশা ছেড়ে দেওয়া। শৃঙ্খলাবদ্ধরা এটাকে স্বাভাবিক হিসেবে মেনে নেয়। তারা বোঝে স্বাধীনতা কখনোই অনুপস্থিতি নয়। গঠন, এটাই দক্ষতা। স্টোইক মানুষ প্রত্যাখ্যানের কষ্টকে নৈতিকতার মূল্য হিসেবে মেনে নেয়। পরিষ্কারভাবে না বলা হয়ে ওঠে শক্তির একটা কাজ। এটা আর বিদ্রোহ না থেকে পরিমাপ হয়ে ওঠে। না মানে প্রত্যাখ্যান না, এটা পুনর্নির্দেশনা। এটা সেই শক্তি সংরক্ষণ করে যা নীতির সঙ্গে মিলে যায়। যারা এটা বুঝতে পারে তারা অপরাধ বোধে ভোগে না। তারা অনুভব করে শৃঙ্খলা ফিরে আসছে। গঠন আবেগকে বিকৃতির থেকে রক্ষা করে। যখন তুমি তোমার দিশা জানো, তখন আর ইচ্ছেমতো সিদ্ধান্ত নাও না। প্রতিটি কাজ বা তো মানায় বা মানে না। প্রতিটি মানুষ
কোনো কিছু বা তো মিশনকে এগিয়ে নিয়ে যায় বা তো ওটা নষ্ট করে দেয়। প্রতিটা পরিবেশ বা মনোযোগকে সমর্থন করে বা ওটা ধ্বংস করে ফেলে। অগ্রাধিকার ঠিক করা হয়ে দাঁড়ায় পরিচয়ের ছাঁকনি হিসেবে। এই ছাঁকনি প্র্যাকটিসের মাধ্যমে আরও শক্তিশালী হয়। যেই মন আগে কিছু মিস করার ভয়ে কাঁপত, এখন নিয়ন্ত্রণে শান্তি খুঁজে পায়। যেই হাত আগে সবকিছু ছুঁতে চেয়েছিল, এখন স্থিরতা শেখে। যেই হৃদয় আগে স্বীকৃতি খুঁজত, এখন সরলতায় সন্তুষ্টি খোঁজে। পুরস্কার হল না সহজতা, বরং হল স্পষ্টতা। নির্মম অগ্রাধিকারী উৎপাদনশীলতার বাইরে গিয়ে নৈতিক কোডে পরিণত হয়। তুমি আর দিনের কাজকে পরিমাণ দিয়ে মাপো না, বরং সঠিক সামঞ্জস্য দিয়ে মাপো। তুমি আর নতুন কিছু খুঁজে বেড়াও না, তুমি গভীরতাই খোঁজো। তুমি আর বেশি চাও না, তুমি কিছুই খোঁজো যা ভালো করে করার যোগ্য। জীবন হয় একটা রচনার মতো, গোলমাল নয়। যখন সীমানাগুলো পুরোপুরি মিশে যায়, তখন সেগুলো দেওয়ালের মতো মনে হয় না, সেগুলো হয় পথপ্রদর্শক। সেগুলো বাধা দেয় না, সেগুলো দিক দেখায়। সেগুলো সীমাবদ্ধ করে না, সেগুলো সংজ্ঞায়িত করে। তুমি আর বিভ্রান্তির সঙ্গে লড়াই করো না, তুমি তার মধ্য দিয়ে অক্ষত এগিয়ে যাও। মন শান্ত, মনোযোগ স্পষ্ট, গতি সোজা। এটাই অগ্রাধিকার নির্ধারণের চূড়া। যখন গণ্ডগোলের জায়গায় নীরবতা আসে, যখন স্থিরতা শক্তি বহন করে, যখন না বলা স্বাভাবিক হয়ে যায় যেন শ্বাস নেওয়া, তখন কিছুই নষ্ট হয় না, কিছুই জোর করে হয় না, সবকিছুই নিখুঁত হয়। কঠোর প্রাধান্য ঠিক করা কাজ আর সময়ের বাইরে চলে যায়। এটা সম্পর্ক, বিশ্বস্ততা আর অদৃশ্য সামাজিক শক্তির গঠনেও পৌঁছায়। একজন স্টোইক জানে, উদ্দেশ্যহীন সংযোগ যত দেয় তার চেয়ে বেশি খরচ করে। সব সম্পর্কই টিকিয়ে রাখা উচিত নয়, সব বিশ্বস্ততাই মহৎ নয়। শৃঙ্খলাবদ্ধ মানুষ শেখে পার্থক্য করতে সেসব সঙ্গীতার মধ্যে যা তাকে তীক্ষ্ণ করে এবং একটা কোম্পানি যা মন ঝিমিয়ে দেয়। অগ্রাধিকার দেওয়া মানে মিল ঠিকভাবে মাপা। শুধু ভালোবাসা দিয়ে মানুষকে বিচার করা যায় না, তোমার দিক নির্দেশনার সাথে সঙ্গতি দেখে বিচার করতে হয়। কিছু সম্পর্ক স্পষ্টতা বাড়ায়, কিছু সম্পর্ক সেটা কমিয়ে দেয়। স্টোইকরা বন্ধুত্বকে বলতো নৈতিকতার জন্য একসাথে চেষ্টা করা, আর নয় একসাথে আরাম পাওয়া। ফাঁকি, গসিপ আর নিজের মজা পাওয়ার উপর তৈরি সম্পর্ক মনোযোগের ভিত্তি ধ্বংস করে। স্পষ্টতা আসে বাছাই করা সম্পর্ক থেকে। আধুনিক জগৎ বেশি যোগাযোগের প্ররোচনা দেয়। প্রতিটি ডিভাইস যোগাযোগের পরিধি বাড়িয়ে দেয়, যতক্ষণ না সীমানা মিশে যায়। তোমাকে অবশ্যই এই চক্রটা কমাতে হবে। প্রতিটি বার্তা, প্রতিটি আলাপ, প্রতিটি আমন্ত্রণ একটা ছোট্ট শক্তির খরচ। মনের শক্তি সীমিত। যে মানুষটা শৃঙ্খলাবদ্ধ, সেও তার সামাজিক ইনপুটগুলোকে ছাকে, যেমন করে সে তার সময়সূচি নিয়ন্ত্রণ করে। ভুল মানুষের প্রতি মনোযোগ দেওয়া মানে সঠিক কাজ থেকে সময় চুরি। অর্থপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে আগে বুঝতে হবে অর্থ মানে কি। দিক নির্দেশনা ছাড়া আনুগত্য হল দাসত্ব। বুঝদার ছাড়া দয়া হল ক্লান্তি। ধৈর্যশীল মানুষ তার উপস্থিতি দেয় তাদের কাছে যারা বৃদ্ধির পিছনে দৌড়ায়, আর যারা আরামের দাবি করে তাদের কাছে নয়। ভালোবাসা পাওয়ার জন্য কোনো অনুমতি দরকার হয় না। তুমি চাইতেই পারো ভালো, এনার্জি খরচ না করেও। সম্পর্কের মধ্যে অগ্রাধিকার দিতে হলে সাহস পাওয়া দরকার। ওই সব গ্রুপ থেকে দূরে সরে আসতে হবে যেগুলো আর সত্যের সঙ্গে মেলে না। ফাঁকি মেলামেশার বদলে একা থাকা মানতে হবে। বুঝতে হবে যখন কোনো সম্পর্ক আগে যেখানে বেড়ে উঠেছিল এখন শুধু রুটিন হয়ে গেছে। নিয়ম মেনে চলা মানুষ দূরত্ব রাখে, কিন্তু রাগে নয়। বিচ্ছেদ মানেই ঠান্ডা মন নয়, এটা মানসিক যত্নের সঠিক হিসাব। এই অভ্যেসটা কমিউনিকেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। কথাগুলো শক্তি খায়, কথা বলাটা একটা ওজন তৈরি করে। স্টোইকরা ওয়ার্নিং দিত যে ফাঁকা আলাপ শৃঙ্খলা কমায়, কারণ এটা চিন্তা আর কাজের মধ্যে ফিল্টারটা দুর্বল করে। নির্মম প্রাধান্য দেওয়া চুপ থাকা শেখায়। কথা বলো শুধু তখনই যখন সেটা গড়ে তোলে, পথ দেখায় বা পরিষ্কার করে। যত কম কথা তত বেশি ওজন। জীবন যত শান্ত, দিশা তত স্পষ্ট। একই যুক্তি বিশ্বস্ততার ক্ষেত্রেও প্রযোজ্য। নীতির প্রতি বিশ্বস্ততা সবসময় লোকের প্রতি বিশ্বস্ততার ওপরে থাকা উচিত। স্টোইক কেউ অন্যদের মতো বিশৃঙ্খলায় ডুবে যায় না। ভালোবাসা বা দায়বোধের নয়, তারা সত্য, নিয়ম আর ন্যায়ের প্রতি বিশ্বস্ত থাকে। যখন কোনো সম্পর্ক এসবের সঙ্গে সংঘাত করে, তখন বিচ্ছেদই দায়িত্ব হয়ে বেড়ায়। আসল বন্ধুত্ব দূরত্বের কাছে হার মানে না, কারণ সেটা শ্রদ্ধার উপর গড়া, নির্ভরতার উপর নয়। প্রতিটি সম্পর্ক, প্রতিটি কথা, প্রতিটি বিশ্বস্ততার কাজ তোমার ভিত্তি মজবুত করতে হয়, না হলে সেটা দুর্বল করে। নিষ্ঠুর প্রাধান্য নির্ধারণ মানে ক্রমাগত মূল্যায়ন। এই সম্পর্কটা কি শৃঙ্খলা বাড়ায় নাকি থমায়?
এই মেলামেশাটা শক্তি দেয় নাকি কেবল আওয়াজ? যদি আওয়াজ দেয় তাহলে পরিষ্কারভাবে শেষ করে দাও। শৃঙ্খলাবদ্ধ মানুষ ছেড়ে দিয়ে দেয়, কোনো কটুতায় ছোঁয় না, নাটক ছাড়া এগিয়ে যায়, আর ক্ষমা চেয়ে না, শান্তি রক্ষা করে। কিছু বাদ দেওয়ার সাহস পাওয়া অনেক কম, যতটা নতুন কিছু যোগ করার ইচ্ছা। তবু বাদ দেওয়াই আসল দক্ষতার মান। যারা অপরাধবোধ ছাড়া বিচ্ছিন্ন হতে পারে তারা জীবনের এক উচ্চতম স্বাধীনতার স্বাদ পেয়েছে। এই প্রাধান্য নির্ধারণ শুধু একটা অভ্যাস নয়, এক ধরনের জীবন দর্শন, যেখানে সব কাজ, সম্পর্ক আর প্রকাশ একটাই কেন্দ্রে যায়, স্পষ্টতা। তৃতীয় অভ্যাস, অবিচল কাজ করার অভ্যাস। শৃঙ্খলাবদ্ধ মানুষ বুঝতে পারে চিন্তা যদি কাজে না আসে তাহলে সেটা ধ্বংসেরই লক্ষণ। স্টোইকরা বলতেন, জ্ঞান শুধু মাথায় রাখলেই হয় না, সেটা কাজে লাগাতে হয়। জ্ঞান যদি কাজে না আসে তা অহংকারে পরিণত হয়। ভাবনার সঙ্গে কাজ না করলে সেটা অচল হয়ে যায়। যিনি কাজ করেন তিনিই তত্ত্বকে বাস্তবে রূপ দেন, অন্তর্দৃষ্টি থেকে শক্তি তৈরি করেন। অবিরত কাজ করাই ইচ্ছা আর বাস্তবতার মধ্যে সেতু, স্পষ্টতা থেকে শেষ পর্যন্ত পৌঁছানোর কলাকৌশল, কোনো দ্বিধা বা দেরি ছাড়াই। কাজ হল দর্শনের সবচেয়ে খাঁটি প্রকাশ। একজন স্টোইক নিশ্চয়তা, অনুমোদন বা আদর্শ পরিস্থিতির অপেক্ষায় থাকে না, তারা এগোয়। প্রতিটি চলাফেরা, প্রতিটি পুনরাবৃত্তি, প্রতিটি সিদ্ধান্ত এক ধরনের মিলনের প্রকাশ। অবিরাম কাজ করা মানে আগ্রাসন নয়, এটা শৃঙ্খলা ধরে রাখা নিখুঁততা। সিদ্ধান্ত আর কাজের মধ্যে যে বিলম্ব থাকে তা দূর করা। একবার পথ দেখা মাত্রই তাতে হাঁটা শুরু হয়। জানার আর করার মধ্যে যত বেশি ফাঁক থাকে, নিজের নিয়ন্ত্রণ ততই দুর্বল হয়। পৃথিবী তাদেরই যারা পরিষ্কারভাবে এগিয়ে যায়। ভাবনাগুলো তখনই শক্তিশালী হয় যখন তা বাস্তবে রূপ পায়। পরিকল্পনাগুলো তখনই অর্থবহ হয় যখন তা বাস্তবায়িত হয়। প্রতিটি লঙ্কালের মুহূর্ত শক্তি দেয়, আলস্য। শৃঙ্খলাবদ্ধ মানুষ দ্বিধাকে অবসানের লক্ষণ হিসেবে দেখে। তারা এটা মনোবলের ক্ষয়ক্ষতি মনে করে। এর ওষুধ হল চলতে থাকা। একবার চিন্তা উদ্দেশ্যের সাথে মিললেই কাজ শুরু করতে হবে। এই স্বাভাবিক প্রতিক্রিয়াই তৈরি করে অপ্রতিরোধ্য গতি। অবিরাম কাজ করা মানে বিশৃঙ্খলা বা দ্রুততা নয়, এটা চাপের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা। অনুভূতির ওপর নির্ভর না করে একই শৃঙ্খলা বজায় রেখে কাজ করার ক্ষমতা। ক্লান্ত, অনুপ্রাণিত না হোক বা অদেখা থাকুক, কাজটা সম্পন্ন করতে হবে। এই অভ্যাসই স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণের মাঝে পার্থক্য সৃষ্টি করে। যারা কাজ করে, একদিনের উত্তেজনা নয়, বরং সময়ের সাথে সাথে সঠিক কাজের ধারাবাহিক পুনরাবৃত্তিই গুরুত্বপূর্ণ। নিয়মিত মনের মানুষ কখনো ভাবে না কিভাবে অনুপ্রাণিত হওয়া যায়, ওরা শুধু জানতে চায় এখন কি করা দরকার। স্টোইক দর্শনে কাজ মানে হলো যুক্তির সাথে মিল রেখে পরিষ্কারভাবে চলা, ফলাফল থেকে আলাদা থাকা। ফলাফল ভাগ্যের হাতে, কিন্তু চেষ্টা তোমার। কাজ করাই নিজের পুরস্কার, কারণ এতে তুমি প্রকৃতির নিয়মের সাথে মিল রেখে নিজের জায়গায় ভালোভাবে কাজ করতে পারো। নিয়মিত মানুষটা উদ্বেগ ছাড়া কাজ করে, কারণ তারা বুঝে যে শুধু কাজ করাটাই নিয়ন্ত্রণে থাকে। সফলতা বা ব্যর্থতা সব বাইরের ছায়া, কাজটা নিজেই জয়। বাস্তবে অবিরত কাজ করার মানে হলো এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে এগোনো ছাড়া উপায় থাকে না। সিস্টেম ইচ্ছাশক্তির জায়গা নেয়, রুটিন আলোচনার জায়গা নেয়। শৃঙ্খলাবদ্ধ মানুষ এমন জীবন সাজায় যেখানে পরবর্তী ধাপ সবসময় স্পষ্ট থাকে। ডেস্ক পরিষ্কার, যন্ত্রপাতি প্রস্তুত, ক্রম জানা, কাজ করা স্বাভাবিক হয়ে ওঠে, কারণ চলাচলে সব বাধা দূর করা হয়েছে। অন্যরা যেখানে ভাবতে ভাবতে সময় নষ্ট করে, স্টোইক তো সেই সময় এগোচ্ছে অলরেডি। প্রতিদিন হয়ে ওঠে ধৈর্যের এক পরীক্ষা, অনুপ্রেরণার নয়। শরীর বারবার করার নিয়ম মানে চলে, মন পরিষ্কার ব্যবস্থা অনুসরণ করে, আবেগ শিখে নেয় চুপ থাকা, আনুগত্যের মাধ্যমে। সময়ের সাথে সাথে কাজ করা হয়ে যায় পরিচয়, কাজ করার স্বভাব আসে, দেরি করার বদলে। কোনো তর্ক নেই, কোনো ভেতরের দ্বন্দ্ব নেই, শুধু কাঠামোর সাথে মিল রেখে চলা। অবিরাম কাজ করতে গেলে অসম্পূর্ণতার সঙ্গে মানিয়ে নিতে হয়। শৃঙ্খলাবদ্ধ মানুষটা সঠিক সময়, সম্পদ বা পুরোপুরি বুঝে ওঠার জন্য অপেক্ষা করে না। ওরা জানে কাজ করলেই স্পষ্টতা আসে, উল্টো নয়। অপ্রশিক্ষিত মন প্রস্তুতির জন্য অপেক্ষা করে, প্রশিক্ষিত মন বোঝে যে প্রস্তুতি চলতে চলতেই আসে। স্টোইকরা তখনই কাজ শুরু করে যখন অন্যরা এখনও পথে ঝামেলার কথা ভাবছে। বিরতি ছাড়া কাজ করলে গতি তৈরি হয়, গতি প্রতিরোধ দূর করে। প্রতিটা শেষ করা কাজ আত্মবিশ্বাস বাড়ায়, প্রতিবারের পুনরাবৃত্তি পরিচয় গেঁথে দেয়। যে কাজ শুরু করে নিশ্চিতভাবেই জীবনকে প্রবাহ হিসেবে অনুভব করা শুরু হয়। সিদ্ধান্ত নেওয়া আর সম্পন্ন করার একটা অবিচ্ছিন্ন ছন্দ। এই ছন্দ তৈরি করে এমন একটা আত্মবিশ্বাস যা অনুভূতি বা পরিস্থিতির বাইরে। এটা উৎসাহ না, এটা একটা নিয়ম। ধারাবাহিক কাজের জন্য নিরপেক্ষতাও দরকার। ধৈর্যশীল মানুষ সফলতায় গর্ব করে না, ব্যর্থতায় হতাশ হয় না, দুটোই গোলমাল। আসল ব্যাপার হলো পরিশ্রমের ধারাবাহিকতা। যখন ফলাফল ওঠানামা করে তখনই শৃঙ্খলাবদ্ধ মানুষ স্থির থাকে। বাইরের কোনো জিনিস তাদের শক্তি নির্ধারণ করে না। তাদের শক্তি আসে ভেতর থেকে, নিয়মিত অভ্যাস থেকে। সম্পূর্ণতা নিজেই। তারা প্রতিদিন সকালে উঠে কাজ শুরু করে প্রশংসা পাওয়ার জন্য নয়, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য।
সত্যিকারের কাজ করা খুবই সহজ। সিদ্ধান্ত নাও, কাজ করো, ঠিক করো, আবার করো। মন সহজ জিনিসগুলো জটিল করে তোলে, কারণ সেটা নিয়ন্ত্রণ হারানোর ভয় পায়। কিন্তু যিনি স্টোইক এক্সিকিউশন বুঝতে পারেন, তিনি জানেন নিয়ন্ত্রণ শুধু চলাফেরাতেই থাকে। উদ্দেশ্যবিহীন স্থিরতা মানে স্থবিরতা। যুক্তির দ্বারা পরিচালিত চলাফেরা মানে দক্ষতা। প্রতিদিন হয়ে ওঠে শৃঙ্খলার একটি পরীক্ষাক্ষেত্র। তুমি কাজ করো, লক্ষ্য করো, উন্নত করো। তুমি অগ্রগতি মাপো। দূরত্ব কতটা অতিক্রম করলেন তা নয়, বরং দ্বিধাহীনতার অভাবটাই মাপের। প্রতিটা ছোট কাজ শেষ করা মানে ইচ্ছাশক্তির জয় বাধার ওপর। প্রতিটি পূরণকৃত প্রতিশ্রুতি সততার প্রমাণ। সময়ের সঙ্গে সঙ্গে আপনি সম্পূর্ণভাবেই আবেগের ওপর নির্ভর করা বন্ধ করে দেন। আপনি কাজ করেন কারণ এটাই আপনার স্বভাব। এই অভ্যাস পরিপূর্ণতার খোঁজ করে না, এটা খোঁজে প্রচেষ্টা, সততা। শৃঙ্খলাবদ্ধ মানুষ কাজ থেকে ফালতু জিনিস বাদ দেয়। কোনো নাটকীয়তা নেই, কোনো অভিযোগ নেই, কোনো লোভ নেই। প্রতিটি কাজ পরিষ্কার। কাজ হয় কোনো আড়ম্বর ছাড়াই। ফলাফল ধৈর্যের মাধ্যমে কথা বলে। অবিরাম কার্যকরী হওয়া। এটাই আসল ক্ষমতা, যেটা চেঁচামেচি করে না, তবুও উপেক্ষা করা মুশকিল। স্টোইকরা বলতো প্রকৃতির সাথে তাল মেলানো উচিত। বাস্তবে এর মানে হল দেরি না করে কাজ করা, কারণ দ্বিধা জীবনকে বাধা দেয়। প্রকৃতি সবসময় চলমান, কখনো নিজের পথ নিয়ে ঝগড়া করে না। নদী বয়ে চলে, ঋতু পাল্টে যায়। নিয়ন্ত্রিত মানুষ এটাই অনুসরণ করে, স্থির, অবিচ্ছিন্ন, উদ্দেশ্যে নীরব। তারা আবেগের ওপর ভিত্তি করে থামে বা শুরু করে না। তারা কাজ শেষ না হওয়া পর্যন্ত এগিয়ে যায়। কাজ সম্পাদন করা আত্মসম্মানের পরিচয়। প্রতিটি কাজ ঠিকমতো শেষ করলে নিজের মধ্যে বিশ্বাস জন্মায়। দেরি করা বা অজুহাত খোঁজা সবকিছু ভাঙে। যে মানুষটা অবিরাম কাজ করে, তার নিজের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়, ওর ওপর ভরসা করা যায়। এই ভেতর থেকে তৈরি হওয়া বিশ্বাসই সব বাহ্যিক সফলতার ভিত্তি। এটা ছাড়া কোনো প্রতিভা, জ্ঞান বা সুযোগ টিকবে না। এই অভ্যাস আয়ত্ত করতে হলে আমি পারব কি এর বদলে আমি করব ভাবতে হবে, তারপর সেই ভাবনাটাও বাদ দিতে হবে। সিদ্ধান্ত নেওয়া সরাসরি কাজে পরিণত হবে। মন হয়ে যাবে চলার ইঞ্জিন, আর শরীর হয়ে যাবে আদেশ মানার যন্ত্র। জানার আর করার মধ্যে যে ফাঁকটা থাকে সেটা মিটে যাবে, অদৃশ্য হয়ে যায়। এটাই শৃঙ্খলার শিখর, সেই মুহূর্ত যখন চিন্তা আর কাজ এক হয়ে যায়। নিরলস কাজ মানে বিশ্বের বিরুদ্ধে আগ্রাসন নয়, এটা নিজের সঙ্গে সামঞ্জস্য। ভিতরে সংঘাতের অভাব। শৃঙ্খলাবদ্ধ মানুষ চুপচাপ অটলভাবে এগোয়। তারা তাড়াহুড়ো করে না, কিন্তু থামেও না। তারা নিখুঁতভাবে কাজ করে, উদ্দেশ্য নিয়ে বিশ্রাম নেয়, এবং স্বভাবসিদ্ধভাবে নিঃশ্বাসের মতো আবার কাজে ফিরে আসে। প্রতিটা কাজ যত ছোটই হোক না কেন, পূর্ণ ইচ্ছাশক্তি বহন করে। যখন এই অভ্যাস পরিপক্ক হয়, কাজ হয়ে যায় ধ্যান, কর্ম হয়ে ওঠে শান্তি। মন আর ছুটে বেড়ায় না পরিকল্পনা আর কাজের মধ্যে, থাকে শুধু একটা দিশা আর চলমানতা। প্রতিটা কাজ, প্রতিটা বার, প্রতিটা চলাফেরা একটাই ধারার অংশ হয়ে যায়। শৃঙ্খলাবদ্ধ মানুষের জীবন ঠিক যেমনটা ঠিক করা হয়েছে, ঠিক তেমনই এগোতে থাকে। এটাই অবিরাম কাজ করার প্রকৃতি। যখন কাজ সন্দেহের জায়গা নেয়, যখন শৃঙ্খলা আবেগকে টেক্কা দেয়, যখন ধারাবাহিকতা নিজের পরিচয় হয়ে যায়, তখন স্টোইকের কোনো প্রতিশ্রুতি বা প্রশংসার দরকার হয় না। তারা শুধু পরের নির্দেশের অপেক্ষায় থাকে, আর তা কোনো দ্বিধা ছাড়াই পালন করে। প্রতিরোধ, যা কখনো শেষ হয় না। আরাম যখন শেষ হয়, তখনই ধৈর্যের শুরু। শৃঙ্খলাবদ্ধ মানুষ ক্লান্তির জায়গায় পৌঁছায় থামার সংকেত হিসেবে নয়, বরং আরও শক্ত হওয়ার ডাক হিসেবে। ক্লান্তি হলো সেই সীমা যেখানে অনেকেই হাল ছাড়ে, যেখানে আবেগ ইচ্ছার সঙ্গে আলাপ আলোচনা শুরু করে। ধৈর্যশীল মানুষ জানে এটা হলো পরীক্ষার ময়দান, উদ্দীপনা আর নিয়ন্ত্রণের মাঝের সংকীর্ণ পথ। এই জায়গায় সব অজুহাত মিলিয়ে যায়, আর পরিচয় তৈরি হয়। শারীরিক ক্লান্তি প্রথমে স্পষ্টতা পরীক্ষা করে, শরীর সীমার সংকেত পাঠায়, কিন্তু সিদ্ধান্ত নিতে হয় মনকে। তারা কি মেনে নেবে না নেবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশিক্ষিত মানুষ বোঝে যে ক্লান্তি অনেক সময় কেবল একটা আওয়াজ, প্রতিরোধের ভাষা, বাস্তবতা নয়। তারা শোনে কিন্তু অন্ধভাবে মানে না। তারা গতি ঠিক করে, শ্বাস নিয়ন্ত্রণ করে, আর চালিয়ে যায়। ক্লান্তি থাকা অবস্থায় প্রতিটি বার করার মাধ্যমে স্নায়ুতন্ত্রে শৃঙ্খলা গড়ে ওঠে। চাপের মধ্যে প্রতিটি কাজ শেষ করা শরীরকে নতুন করে শেখায় কি সম্ভব। মানসিক ক্লান্তি কম শব্দ করে, কিন্তু বেশি ক্ষয়িষ্ণু। এটা ধারালো ভাব কমিয়ে দেয়, আর আপোষের ফাঁদে ফেলে। শৃঙ্খলাবদ্ধ মানুষ এই ক্ষয় বুঝে আগাম প্রস্তুতি নেয়, আর কাঠামোর মাধ্যমে এর মোকাবিলা করে। তারা আবেগের ওপর নয়, সিস্টেমের ওপর নির্ভর করে। যখন স্পষ্টতা হারাতে থাকে, তখন তারা ক্রমানুসারে চলে। মস্তিষ্ক ধীরে ধীরে ক্লান্ত হলেও প্যাটার্ন বোঝায় থাকে। এটাই সিস্টেমের শক্তি। যখন চিন্তা দুর্বল হয়, তখন শরীর সেই ডিজাইন চালিয়ে নিয়ে যায়। রুটিন হয়ে যায় বাঁচার উপায়। আবেগিক ক্লান্তি আসে উদাসীনতার আড়ালে, মনে হয় কিছু করাই অর্থহীন।
স্টোইকরা এই অবস্থাকে অনুপ্রেরণায় নয়, নীতিতে মোকাবিলা করে। তারা অনুভূতির কাছে নয়, আইনের কাছে কাজ করে। তারা তাদের কোডে ফিরে যায় এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তারা বোঝে যে অর্থ পাওয়া যায় না কেবল চিন্তাভাবনার মাধ্যমে, বরং চলাফেরার মাধ্যমে। কাজ করাই উদ্দেশ্য নতুন করে গড়ে তোলা। চাকা আবার ঘুরতে শুরু করে, আর ক্লান্তি তার দখল হারাতে শুরু করে। ক্লান্তির মধ্যেও সহ্য শক্তি রাখতে হলে অনুভূতি থেকে দূরে থাকতে হয়। ব্যথা, বিরক্তি, সন্দেহ এগুলো সংকেত মাত্র, বাধা নয়। আত্মশাসিত মানুষ এগুলোকে তথ্য হিসেবে গ্রহণ করতে শেখে। ক্লান্তি হল সিস্টেমের তথ্য, থামার নির্দেশ নয়। শরীর রিপোর্ট করে, মন ব্যাখ্যা করে, ইচ্ছাশক্তি সিদ্ধান্ত নেয়। যখন ক্লান্তির ক্ষমতা খর্ব হয়, তখন এটা পরিবেশের অংশ হয়ে যায়, বাধা নয়। তারই শাসক। এমন সময় আসে যখন ক্লান্তি পুরোপুরি ঘুরে দাঁড়ায়। হাত পা যেন ঢিলে, মনোযোগ ছিটকে যায়, আর সামনে এগিয়ে যাওয়ার চিন্তাটা মনে হয় বাজে। এই মুহূর্তগুলোই প্রশিক্ষণের গভীরতা দেখায়। ধৈর্যশীল মানুষ অনুভূতির বদলে স্থিরতা থেকে শক্তি টানেন। তারা নিঃশ্বাস কষে, চলাফেরাটা সরল করে, আর সবচেয়ে ছোট কাজের ধাপটায় ফিরে যান। অগ্রগতি তখন নিখুঁততায় দাঁড়ায়। একটুখানি সুনির্দিষ্ট পুনরাবৃত্তি, একটা সৎ আন্দোলন, একটা পূর্ণ প্রতিজ্ঞা। গতি চুপচাপ থেকে আবার তৈরি হয়। ক্লান্ত অবস্থায় নিরবিচ্ছিন্ন কাজ করা মানে বিদ্রোহ নয়, এটা সহনে বলাটা নিয়ন্ত্রণের মাধ্যমে হয়। একজন স্টোইক কঠিন পরিস্থিতির বিরুদ্ধে রেগে ওঠে না, সে তার সাথে মানিয়ে নেয়। তারা গন্তব্য নয়, গতি নিয়ন্ত্রণ করে। দিগন্তকে সংকুচিত করে, কিন্তু দিক পরিবর্তন করে না। ক্লান্তি হল কাজের একটা অংশ। এটা একটা বারবার আসা অবস্থা, যা কাবু করতে হয়, ভয় পেতে নয়। যখন মন কষ্টকে যন্ত্রণার নামে ডাকতে বন্ধ করে, তখন সহনশীলতা আরও গাঢ় হয়। যা অধিকাংশ মানুষ কষ্ট বলে মনে করে, শৃঙ্খলাবদ্ধ মানুষ সেটা প্রক্রিয়া বলে ধরে নেয়। যা অধিকাংশ মানুষ প্রতিহত করে, তারা সেটা নিজেদের মধ্যে মিশিয়ে নেয়। ক্লান্তি হয় নিরপেক্ষ, কাজের মধ্যে একটা অনুভূতি। একবার যখন এর নৈতিক গুরুত্ব কমে যায়, তখন এর শক্তিও কমে যায়। শরীর চলছে, কারণ আর কোনো বিতর্ক জিততে নেই। যত দিন ধৈর্য ধরে থাকে, যত বেশি সাবধানে, ততই শান্ত হয়। মন চাপ সামলাতে অভ্যস্ত হয়। স্নায়ুতন্ত্র শেখে ক্লান্তি সহ্য করা যায়। শরীর আর আরাম চাইতে থাকে না, সেটা বাধ্য হয়। নিজের জায়গা বেড়ে যায় অস্বস্তি ধারণ করার জন্যে, পালানোর জন্যে নয়। এভাবেই ধৈর্য শান্তিতে পরিণত হয়। স্টোইকরা ধৈর্যকে দেখত এক ধরনের শৈলী হিসেবে, ওজনের নিচে ঠান্ডা মাথায় থাকার কলা। ক্লান্তির মধ্যে দিয়ে পরিষ্কারভাবে চলতে পারা মানে নিজের নিয়ন্ত্রণ প্রমাণ করা, প্রতিটি পদক্ষেপেই। ক্লান্তি দ্বিগুণ গুণে গণ্য, কারণ এটা প্রতিরোধ থেকেই নেওয়া কাজ। আরাম ছাড়িয়ে প্রতিটি মুহূর্তের মূল্য থাকে তার ভেতরে থাকা শতগুণের সমান। শৃঙ্খলাবদ্ধ মানুষ এই পর্যায়কে স্বাগত জানায়, কারণ জানে এটা শেখানো যায় না, বরং নিখুঁত করে তোলে। এমন একটা পরিচয় যা পরিস্থিতির বাইরে টিকে থাকে। এটাই ক্লান্তির মধ্যে ধৈর্য ধরে রাখা, চাপের মধ্যে শান্ত থাকা, গতির মধ্যে স্থির থাকা, ক্লান্তির মধ্যে সম্পূর্ণতা পাওয়া। এটা নাটকীয় নয়, এটা সচেতন। শরীর কাঁপে, ইচ্ছাশক্তি থাকে অবিচল, আর যতক্ষণ এক ধাপ এগোবার সুযোগ থাকে, কাজ চলতেই থাকে। চতুর্থ অভ্যাসটা হল আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা। স্টোইকরা শিখিয়েছেন সবচেয়ে বড় শক্তি হল অচল থেকে যাওয়ার ক্ষমতা। আবেগকে দমন না করে সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। পুরোপুরি অনুভব করতে, কিন্তু পথভ্রষ্ট না হওয়া, এটাই আসল দক্ষতা। শৃঙ্খলাবদ্ধ মানুষ আবেগহীন হতে চায় না, তারা নিজের অন্তর্জগতের শাসক হতে চায়। আবেগ থাকে, কিন্তু সেটা আজ্ঞাবহ। অনুভূতি ওঠে, কিন্তু তারা রাজত্ব করে না। মনই থাকে অক্ষ। আবেগীয় নিয়ন্ত্রণ শুরু হয় সচেতনতা থেকে। তুমি যা দেখতে চাও না, সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না। অনিয়ন্ত্রিত লোক শুরু প্রতিক্রিয়া করে। শৃঙ্খলাবদ্ধভাবে মনোযোগ দাও। রাগ, ভয় বা হতাশার একটা ঢেউ ওঠে, কিন্তু তার সঙ্গে মিলেমিশে যাওয়ার বদলে স্থৈর্য ধরে তুমিই সেটা দেখো। পর্যবেক্ষণ দূরত্ব তৈরি করে, আর দূরত্ব নিয়ন্ত্রণ দেয়। তুমি অনুভূতিটা না, তুমি সেটা অনুভব করা মানুষ। এই পার্থক্য বুঝলেই তুমি ভিতরের ঝড়ের শিকার হওয়া বন্ধ করে দাও। আবেগকে নিয়ন্ত্রণ করা মানে প্রভাব আর প্রতিক্রিয়াকে আলাদা করা। প্রতিটি ঘটনা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া জাগায়, কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়া কোনো আদেশ নয়। এই দুটোর মাঝেই থাকে যুক্তির জায়গা। স্থৈর্যশীল মানুষ সেই জায়গায়ই থাকে। স্পেস। ওরা প্রথম প্রতিক্রিয়াকে শরীরের মধ্য দিয়ে যেতে দেয়, কিন্তু তাতে শরীরের ওপর কোনো প্রভাব ফেলে না। শরীর টান হয়ে যায়, হৃৎস্পন্দন দ্রুত হয়, শ্বাসকষ্ট হয়, তবুও ইচ্ছাশক্তি অটল থাকে। সেই অস্থিরতা থেকে তারা সিদ্ধান্ত নেয় কিভাবে কাজ করতে হবে, কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে না। অনুশীলনহীন মন আবেগের চাপের নিজে ভেঙে পড়ে, কারণ অনুভূতি আর আচরণের মধ্যে কোনো দূরত্ব থাকে না।
সে বিশ্বাস করে অনুভব করা মানে নিজেই সেই অনুভূতি হয়ে যাওয়া। নিয়ন্ত্রিত মন শিখে আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকতে, জ্বলে না যেতেই। সে আবেগকে বিকৃত না করে থাকার সুযোগ দেয়। রাগ তথ্য হয়ে যায়, আদেশ নয়। ভয় হয় সংকেত, পঙ্গুত্ব নয়। বিষাদ হয় ভাবনা, নষ্ট হওয়া নয়। অনুভূতি যখন নিয়ন্ত্রণে চলে, শত্রু থেকে হাতিয়ারে পরিণত হয়। এই নিয়ন্ত্রণের নিয়মিত অনুশীলন লাগে। মনকে প্রস্তুত করতে হয় অস্বস্তি সহ্য করার জন্য, ভেঙে পড়ার বদলে। প্রত্যেক আবেগের ঢেউ একটা ওজন, যা তোলা লাগে। যত বেশি মুখোমুখি হবে, তত বেশি সামর্থ্য বাড়বে। যেখানে অন্যরা আতঙ্কিত হয়, তুমি ধীরে চলবে। যেখানে অন্যরা চিৎকার করে, তুমি অধ্যয়ন করবে। যেখানে অন্যরা ডুবে যায়, তুমি গভীর শ্বাস নেবে। পৃথিবী, তুমি সহজে নরম হও না, তুমি বিশ্বের জন্য শক্ত হও। স্টোইক আবেগ নিয়ন্ত্রণ মানে অনুভূতিকে না অস্বীকার করা, বরং তাকে পরিশোধন করা। লক্ষ্য নীরবতা নয়, সাম্যতা। যখন আনন্দ আসে, তখন শান্ত থাকো। যখন যন্ত্রণা আসে, তখন পরিষ্কারভাবে সহ্য করো। নিয়মিত মানুষ দুই অবস্থাতেই স্থির থাকে, কারণ তাদের পরিচয় আর বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। সুখ আর দুঃখ তাদের পথ ভুলিয়ে দিতে পারে না। আবেগ হয় অভিজ্ঞতার অংশ, নিয়ন্ত্রক নয়। এই চর্চা শুরু হয় শ্বাস নিয়ন্ত্রণ দিয়ে। শ্বাস নড়বর সময়ও মনকে ঠান্ডা রাখে। যখন অনুভূতি একদম ঢল নামে, তখন শরীর প্রথমে প্রতিক্রিয়া দেখায়, মাথা চিন্তা করার আগেই। শ্বাস আবার কন্ট্রোল ফিরিয়ে আনে। ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়া স্নায়ুতন্ত্রকে বলে যে ঝড় কেটে যাবে। নিঃশ্বাস ফেলা ইচ্ছাশক্তিকে মাটিতে টিকিয়ে রাখে। নিয়ন্ত্রিত মানুষ শ্বাস নেয় এক ধরনের কমান্ড হিসেবে, শারীরিকতাকে দার্শনিকতায় রূপান্তরিত করে। শ্বাস থেকে আসে ভঙ্গিমা। ধৈর্যশীল মানুষ চাপের সময় শরীর অচল রাখে, কারণ চলাফেরা অনুভূতিকে বাড়িয়ে তোলে। রাগ চলাফেরাকে জোর দেয়, উদ্বেগ পালানোর চেষ্টা করে। স্থিরতা এই চক্রগুলো ভাঙে। যখন শরীর হঠাৎ করেই কাজ করতে নারাজ, তখন মনও সাড়া দেয়। স্থিরতা একটা সিগন্যাল হয়ে ওঠে, একটা দেহভিত্তিক আদেশ যে পুরো সিস্টেম ভেঙে পড়বে না। এই স্থিরতা কোনো ঠান্ডা নির্লিপ্ততা নয়, এটা ভার বহনের মাঝে শান্তি। এটা সেই শান্তি যা দৃঢ় সিদ্ধান্তের আগেই আসে। আবেগের ওপর নিয়ন্ত্রণ মানে সীমাহীন বাধা দেওয়া নয়, মানে হলো সময়ের ওপর নিয়ন্ত্রণ রাখা। শৃঙ্খলাবদ্ধ মানুষ তখনই কাজ করে যখন তার সিদ্ধান্ত নিখুঁত হয়। যখন আবেগের অবশিষ্ট সব মুছে যায়, তখন প্রতিটি কাজ হয় শান্ত মনে। অজ্ঞানীতে তাড়াহুড়ো করে নেওয়া একটা সিদ্ধান্তের চাইতে ধীরে সুস্থে নেওয়া সিদ্ধান্ত 10 গুণ বেশি সঠিক হয়। সংঘর্ষের সময় এই নিয়ন্ত্রণ স্পষ্ট হয়ে ওঠে। ধৈর্যশীল মানুষ চিৎকার করে না, তারা শুনে। তারা কথা থেকে বেশি টোন, ভঙ্গি আর নীরবতা খেয়াল করে। তারা জবাব দেওয়ার আগে মেপে তোলে। তারা আধিপত্যের জন্য লড়াই করে না, তারা শান্তির মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করে। অনভিজ্ঞরা এই শান্তিকে কাঁচা ভাবতে পারে, কিন্তু এটা কাঁচা ভাব নয়, এটা ইচ্ছা শক্তির সর্বোচ্চতা। উস্কানিপূর্ণ পরিস্থিতিতে অচল থাকা মানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেখানো। এই দক্ষতা শুধু রাগ বা সংঘর্ষেই নয়, উদ্বেগ আর হতাশাতেও প্রযোজ্য। এবং ক্ষতি, স্টোইক মানুষ গভীরভাবে অনুভব করে, কিন্তু তার স্পষ্টতা থাকে অটুট। তারা অহংকারের আড়ালে আবেগ লুকায় না, তারা পুরোপুরি অনুভব করে এবং তারপরও সঠিক সিদ্ধান্ত নেয়। আবেগ নিয়ন্ত্রণ মানে জীবনের পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ করা নয়, এটা হলো পরিবর্তনের মধ্য দিয়ে বিকৃতি ছাড়াই চলা। শৃঙ্খলাবদ্ধ মানুষ জানে আবেগ হচ্ছে শক্তি, শক্তিকে রূপান্তর করা যায়। রাগ হয়ে ওঠে কর্মের জ্বালানি, ভয় হয় প্রস্তুতি, শোক হয় দৃষ্টিভঙ্গি। প্রতিক্রিয়ার মাধ্যমে আবেগ নষ্ট করার বদলে তারা সেটাকে রূপান্তর করে গতিতে। এটাই হলো এক ধরনের জাদু। শৃঙ্খলা মানে হলো অনুভূতিকে শক্তিতে পরিণত করা। প্রতিটা অনুভূতি হয়ে ওঠে নিয়ন্ত্রণের একটা সুযোগ। যখন বিরক্তি আসে, তখন শ্বাস নাও। যখন উদ্বেগ বাড়ে, তখন ধীরে চলো। যখন দুঃখ ঘিরে ধরে, তখন স্থির থাকো। প্রতিটা সংযমের কাজ আদেশকে মজবুত করে। প্রতিটা মুহূর্তের পর্যবেক্ষণ কর্তৃত্বকে শক্তিশালী করে। সময়ের সাথে সাথে নার্ভাস সিস্টেম রিফ্লেক্সের বদলে যুক্তিকে অনুসরণ করতে শেখে। ঝড় কেটে যাবে, কিন্তু কেন্দ্র থাকবে। এমন দিন আসবেই যখন ধৈর্য হারাবে, যখন বোঝা খুব ভারী মনে হবে, যখন অনুভূতি ভাঙবে। তখনই আসল স্টোইক শুরু হয়। দোষের ভারে গুটিয়ে পড়ো না, ওরা খুব দ্রুত নিজেরা সামলে ওঠে। ব্যর্থতা হলো তথ্য, যা দেখায় কোথায় নিয়ন্ত্রণ জোরদার করতে হবে। দক্ষতা মানে অনুভূতি না থাকা নয়, সমস্যা হলে দ্রুত পরিস্থিতি ঠিক করা। ফিরে আসার গতি হলো অগ্রগতির মাপকাঠি। এই ভারসাম্য রাখতে শৃঙ্খলাবদ্ধ মানুষকে যুক্তির সঙ্গে মিল রেখে থাকতে হবে। আবেগগত বিশৃঙ্খলা বিরোধিতা থেকে জন্মায়। যখন তুমি নিজের মূল্যবোধের বিরুদ্ধে চলবে, দোষবোধ আর লজ্জা আসবে, আর আবেগ বেড়ে যাবে। সততা হলো আবেগের ইনসুলেশন। যে ব্যক্তি নীতিমালা অনুযায়ী কাজ করে, ভিতরের অশান্তি অনেক কম থাকে তাদের শান্তি পরিস্থিতির ওপর নির্ভর করে না, এটা গঠনগত। আবেগ নিয়ন্ত্রণের সবচেয়ে উচ্চতম স্তর হল নিরপেক্ষতা। উদাসীনতা নয়, বরং নির্ভরতা মুক্ত থাকা।
প্রশংসা বা দোষারোপ, সফলতা বা ব্যর্থতা, আনন্দ বা বেদনা, এসব কিছুই ভিতরের অবস্থা বদলাতে পারে না। মন নিজের তাপমাত্রায় থাকে। এই নিরপেক্ষতা জীবনকে নিস্তেজ করে না, এটা জীবনকে স্থিতিশীল করে। আনন্দ আরও পরিষ্কার লাগে, বেদনা আরও স্পষ্ট হয়। কিছুই অতিরঞ্জিত হয় না, কিছুই অস্বীকার করা হয় না, সবকিছু সমানুপাতিকভাবে প্রক্রিয়াকৃত হয়। এই পর্যায়ে পৌঁছাতে সেই স্টোইকরা ধারাবাহিক প্রতিক্রিয়া চেনটা নজর রাখে: চিন্তা, অনুভূতি, ইচ্ছা, কাজ। তারা এই চেনটা ভাঙে আগেই, যখন ইচ্ছা আচরণে বদলানোর পথে থাকে। সময়ের সাথে সাথে এটা রিফ্লেক্সের মতো হয়ে যায়। অনুভূতি উঠে আসে, কিন্তু ফেটে পড়ে না। সেটা দেখা হয়, নাম দেওয়া হয়, আর শান্ত করা হয়। শরীর মনের নিয়ম মানে, সিস্টেমটা কমান্ডে কাজ করে। আবেগ নিয়ন্ত্রণের মাস্টারই বদলে দেয় কিভাবে শৃঙ্খলাবদ্ধ মানুষটা দুনিয়ার সঙ্গে মেলামেশা করে। তারা আর অন্যদের বা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ দাবি করে না। তালাই যেখানে তাদের প্রভাব শেষ হয়। তারা পুরোপুরি নিজেদের প্রতিক্রিয়া আর নিজের ব্যাখ্যার ওপর মনোযোগ দেয়। এই মনোযোগ শান্তি নিয়ে আসে। তারা আর সেই সব জিনিস দিয়ে ক্লান্ত হয় না যেগুলো তাদের নিয়ন্ত্রণে নেই। তারা তাদের শক্তি খরচ করে সেখানেই, যেখানে সত্যিই প্রয়োজন। একজন স্টোইক ব্যথা বা উত্তক্ততা না থাকার আশা করে না। তারা আশা করে নিজের ধৈর্য দেখানোর সুযোগ পাবার। প্রতিটা চ্যালেঞ্জ তাদের উন্নতির মঞ্চ হয়ে ওঠে। যত কঠিন পরীক্ষা, ততই গভীর শান্তি দরকার হয়। আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা শান্তিতে নয়, অচলাবস্থায় প্রমাণ হয়। অপমান পেলে চুপ থাকা, হুমকি পেলেও ঠান্ডাই থাকে, অন্য কেউ ভুল করলে দয়া দেখায়। এটাকেই শক্তি বলে। সময়ের সাথে সাথে এই মনোসংযম দৃষ্টিভঙ্গি বদলে দেয়। পৃথিবী আর এত শত্রুতাময় লাগে না, কারণ যারা দেখে তারা ভয় পায় না। অন্যদের রাগও আর ছড়িয়ে পড়ে না। অন্যায়ের মুখে হতাশা হয় না, শুধু কাজ করার ইচ্ছা জন্মায়। মন আর সবকিছু ভালো বা খারাপ হিসাবে ভাগ করে না, শুধু কারণ আর ফলাফল দেখেই চলে। শান্তি আসে পরিস্থিতি থেকে নয়, দৃষ্টিভঙ্গি থেকে। স্টোইক ওই শান্তিটা সব জায়গায় নিয়ে যায়। হারানোর সময় তারা শান্ত থাকে, সফল হলে তারা সঠিক সমতা রাখে। একাকিত্বে তারা পূর্ণ। তারা আর স্থিতিশীলতার পেছনে ছোটে না, তারা সেটা নিজের মধ্যেই ধারণ করে। জীবনে ঝড় বাতাস চলতেই থাকে, কিন্তু তাদের কেন্দ্র অটক থাকে। আবেগীয় নিয়ন্ত্রণ হয়ে ওঠে সেই নীরব আকর্ষণ যা চারপাশে সবকিছুকে সাজিয়ে রাখে। এটাই নিয়ন্ত্রণের মূল কথা। দমন নয়, অস্বীকার নয়, বরং সার্বভৌমত্ব। মন আদেশ দেয়, শরীর তা মানে, আবেগ সেবা করে। এই সুরেলা মিলনে শৃঙ্খলাবদ্ধ মানুষ অটুট হয়ে ওঠে। নিশ্চিন্ত আত্মবিশ্বাস নিয়ে জীবনের পথে এগোয়। বিশৃঙ্খলা তাকে নাড়াতে পারে না, প্রশংসায় দোলায় না, ব্যথায় ভাঙে না। আবেগের নিয়ন্ত্রণ তখনই পরিপক্ক হয় যখন আবেগ নিজেই শক্তির উৎস হয়ে ওঠে। নিয়মানুবর্তী মানুষ আর রাগ, ভয় বা দুঃখকে শত্রু ভাবেন না, যা দমন করতে হবে, বরং এগুলোকে এমন শক্তি হিসেবে দেখে যা সঠিক দিক নির্দেশনা দেওয়া যায়। আবেগ তখন অস্থির থাকে না যখন তাকে একটা উদ্দেশ্য দেওয়া হয়। তখন তা কাজকে বিকৃত করে না, বরং শক্তিশালী করে তোলে। স্টোইক দর্শনের মানুষ বুঝতে পারে যে শক্তি আবেগ এড়িয়ে চলায় নয়, বরং সেই আবেগকে কোথায় প্রয়োগ করা হবে সেটা নিয়ন্ত্রণ করতেও আছে। রাগ যখন আবেগের আকস্মিকতা হারায়, তখন তা হয়ে ওঠে নিখুঁত লক্ষ্যবস্তু। এটা দেখায় কোনটা নীতিবিরুদ্ধ, এবং সেই উপলব্ধিকে বদলে দেয় শক্তিতে। মনোযোগ কেন্দ্রে আনে। প্রতিক্রিয়া জানানোর বদলে নিয়ন্ত্রিত মানুষ অন্যায় বা বিশৃঙ্খলার সংকেতকে সংশোধনের দিকে নিয়ে যায়। মন শান্ত থাকে আর শক্তি গঠনমূলক কাজে চলে যায়। এই অবস্থায় রাগ ধ্বংস করে না, বরং গড়ে তোলে। ভয় সচেতনতায় পরিণত হয়। এটি উপলব্ধি তীক্ষ্ণ করে, সম্ভাব্য দুর্বলতা প্রকাশ করে এবং প্রস্তুতির দাবি জানায়। অনভিজ্ঞরা এর নিচে ভেঙে পড়ে, নিয়ন্ত্রিতরা এর থেকে তথ্য আহরণ করে। ভয় আর তাদের সীমাবদ্ধ করে না, বরং তাদের পরিশোধিত করে। একজন ধৈর্যশীল মানুষ এটাকে সিস্টেমের অংশ হিসেবে মেনে নেয়, কোনো হুমকি হিসেবে নয়। মনের ধার বাড়ায়, কিন্তু মোড় নেয় না। দুঃখ হয়ে ওঠে দৃষ্টিভঙ্গি। ক্ষতি অস্থায়িত্বকে উন্মুক্ত করে এবং মূল্য বুঝতে সাহায্য করে। নিয়মশৃঙ্খল মানুষ দুঃখকে ঠেকায় না, তারা ভেঙে পড়ে না, শুধু অনুভূত করে। অনুপস্থিতির ব্যথা অগ্রাধিকার বদলে দেয়, নিয়ন্ত্রণ বা স্থায়িত্বের মায়া দূর করে। এই স্পষ্টতায় মনোযোগ গাঢ় হয়। দুঃখ হয়ে ওঠে সত্যিই গুরুত্বপূর্ণ জিনিসের মাপকাঠি। আনন্দ হয়ে ওঠে কৃতজ্ঞতা, আসক্তি নয়। নিয়ম শৃঙ্খলা উপভোগ করে, কিন্তু নির্ভয় হয় না। তারা পূর্ণভাবে আনন্দ গ্রহণ করে, তবু আনন্দ তাদের দাস নয়। তাদের জন্য আনন্দ হয়ে ওঠে সামঞ্জস্যের স্মারক, অলসতার কারণ নয়। এটা শক্তি ধরে রাখে, ছড়িয়ে দেয় না। স্টোইক ব্যক্তি আনন্দ থাক বা না থাক সবসময় স্থির থাকে। প্রতিটা অনুভূতি হয়ে ওঠে একটাই অপারেটিং সিস্টেমের অংশ। ইনপুট, পর্যবেক্ষণ, রূপান্তর, কার্যকলাপ। কিছুই নষ্ট হয় না। শৃঙ্খলাবদ্ধ ব্যক্তি আর ভালো বা খারাপ হিসেবে অনুভূতিকে বিচার করে না। তারা তা মাপে উপযোগিতার ভিত্তিতে। কি শেখা যাবে, কি নির্দেশনা দেওয়া যাবে, কি শক্তিশালী করা যাবে। অনুভূতি হয়ে ওঠে তথ্য, তথ্য হয়ে ওঠে গতি। এই রূপান্তর প্রক্রিয়া প্রতিটা ধাপে নিয়মকানুন মেনে চলতে হয়। সচেতন থাকা মানে ঝগড়াঝাঁটি এড়ানো। চোখে দেখে বুঝতে হয়, নিজের মতো ব্যাখ্যা না দেওয়া। বদল আসতে হলে ইচ্ছাশক্তি দরকার। প্রতিটা অনুভূতিকে বুঝে মাথায় বসিয়ে তারপরই প্রকাশ করতে হয়। অপ্রশিক্ষিতরা আগে বলে, পরে ভাবে। প্রশিক্ষিতরা আগে ভাবে, তারপর একবারই কাজ করে। এতে বিশৃঙ্খলা পাল্টে যায়।
এই অভ্যাস ধরে রাখতে স্টোইকরা অনুভূতিকে একটা তথ্য হিসেবে দেখে। রাগ আসে অন্যায়ের সংকেত হিসেবে, ভয় আসে অনুপযুক্ত প্রস্তুতির সংকেত হিসেবে, দুঃখ আসে আবেগের আসক্তির সংকেত হিসেবে, ঈর্ষা আসে মূল্যবোধের মিল না থাকা সংকেত হিসেবে। প্রতিটা সংকেত সামলাতে হয়, তারপর নিজে মানিয়ে নিতে হয়। আগুন ছড়ায়নি, সিস্টেমটা ঠিকঠাক কাজ করছে। অনুভূতিটা বাঁধা নয়, একটা বার্তা। সময়ের সাথে সাথে এই ধারাবাহিক পরিবর্তন একটা নতুন আবেগের গঠন তৈরি করে। অনুভূতি তো ওঠে, তবে স্পষ্টতার স্তর পেরিয়ে আসতে হয় তাদের। নার্ভাস সিস্টেম আর সঙ্গে সঙ্গেই বানন দেয় না, সে যুক্তির কাছে ক্ষমা চায়। মন চাপের মধ্যেও নিজের আকৃতি ধরে রাখে। এটা দমনের ব্যাপার নয়, এটা পুনরায় গঠন। যখন অনুভূতি কাজের অংশ হয়, তখন নিয়মিত মানুষ ভিতর থেকে দক্ষতা পায়। কোনো শক্তি ফালতু খরচ হয় না, কোনো অনুভূতি হারিয়ে যায় না। প্রতিটি তীব্রতা নতুন দিশা দেয়। এই নিখুঁততা সেই বিশৃঙ্খলতা মুছে দেয় যা সাধারণ মনের শক্তি শুষে নেয়। ধৈর্যশীল মানুষ চাপের মধ্যে অবিরাম চালিয়ে যেতে পারে, কারণ তার ভেতরে কখনো দ্বিধা থাকে না। এই অভ্যেসের শক্তি থাকে নিরপেক্ষতায়। ব্যক্তি সব কিছু অনুভব করে, কিন্তু কোনো কিছু তার নিয়ন্ত্রণে থাকে না। অনুভূতি ইচ্ছাশক্তিকে শক্তি দেয়, কিন্তু দিক নির্ধারণ করে না। যা শক্তি আগে প্রতিক্রিয়ায় ব্যয় হতো, এখন সেটা কাজ সম্পাদনে ব্যবহার হয়। নিয়মিত মানুষ প্রতিটি অনুভূতিকে তার পদ্ধতির শক্তি হিসেবে কাজে লাগায়। বাজে পরিস্থিতি তৈরি করার বদলে সেটা সামলানো, এটাই সবচেয়ে সহজভাবে আবেগের রূপান্তর। রাগকে ফোকাসে পরিণত করা, ভয়কে প্রস্তুতিতে বদলানো, দুঃখকে দৃষ্টিভঙ্গিতে রূপান্তর, আনন্দকে সামঞ্জস্যে পরিণত করা। প্রতিটা অনুভূতি তার কাজ শেষ করে চলে যায়। কিছুই আটকে থাকে না, কিছুই জড়ায় না। মনটা পরিষ্কার থাকে। এর ফলাফল হলো এমন স্থিরতা যা কোনো তীব্রতায় ভাঙে না। এই অবস্থায় আবেগ আর মিশনের জন্য হুমকি নয়, বরং শক্তি যোগায়। একজন ধৈর্যশীল ব্যক্তি জীবনের সাথে ধীরে ধীরে এগিয়ে চলে। প্রতিটা অনুভূতির ঢেউ শক্তি যোগায়, ছিনিয়ে নেয় না। সিস্টেমটা বন্ধ, দক্ষ, সম্পূর্ণ। অনুভূতি আছে শুধু দিশা দেওয়ার জন্য। যে মানুষ এই প্রক্রিয়াটা আয়ত্ত করে, সে আর নিজের ভিতরের জীবনের সঙ্গে লড়াই করে না, সে সেটা নিয়ন্ত্রণ করে। পঞ্চম অভ্যেস, কৌশলগত ফোকাস আর কার্যকরী কাজের অভ্যেস। ফোকাস মানে শক্তির সমাহার। শৃঙ্খলাবদ্ধ মানুষ জানে ছড়ানো মনোযোগ সব ধরনের শক্তিকে দুর্বল করে দেয়। কৌশলগত ফোকাস মানে দিশাহীন তীব্রতা, মানে এটা উদ্দেশ্য, পরিকল্পনা আর বাস্তবায়নের সঠিক মিল। কার্যকরভাবে বাঁচতে হলে একজনকে কৌশলীবিদের মতো প্রচেষ্টা সংগঠিত করতে হবে, সাধারণ লোকের মতো নয়। শ্রমিক স্টোইকরা বোঝে যে ফোকাস শুধু মানসিক বিষয় নয়, এটা গঠনতত্ত্বও বটে। এটা প্রতিটি সিদ্ধান্তের কাঠামো গড়ে তোলে আর শক্তি কিভাবে ব্যবহার হবে তা নির্ধারণ করে। কৌশলগত ফোকাস শুরু হয় স্পষ্ট লক্ষ্য থেকে। অসংগঠিত মানুষ নানা আগ্রহের মধ্যে তেমনি ঘোরাঘুরি করে। যা যা দৃষ্টি আকর্ষণ করে তাতে মনোযোগ দেয়। সংগঠিত মানুষ একটাই প্রধান দিক ঠিক করে আর প্রত্যেক সিদ্ধান্ত সেই দিক দিয়ে যাচাই করে। এই ফোকাস আবেগ বা সুযোগের ওপর নির্ভর করে না, এটা একটা স্থির অক্ষ যার চারপাশে জীবনের বাকি সব কিছু ঘোরে। এই অক্ষ না থাকলে প্রচেষ্টা করলেও তা অপচয়েই পরিণত হয়। কাজ করলে কিন্তু কোনো প্ল্যান না থাকলে সেটা জোরালো মানুষকেও ক্লান্ত করে দেয় আর বুদ্ধিমানকে অন্ধ করে ফেলে। ফোকাস ধরে রাখতে স্টোইকরা একটা লেবেল বানায়। প্রতিটা লক্ষ্য একটা বড় মূল নীতির সেবা করে। প্রতিটা কাজ একটা মুখ্য উদ্দেশ্যকে শক্তিশালী করে। শৃঙ্খলাবদ্ধ মানুষ তার জীবনকে একটা সামরিক অভিযান হিসেবে সাজায়। প্রতিটা পদক্ষেপ মেপে নেওয়া, প্রতিটা ব্যয় যুক্তিসঙ্গত। বিভ্রান্তিকে তারা শত্রুর আক্রমণের মতো দেখে। তারা বোঝে যে মনোযোগ একটা এলাকা, যিনি সেটা নিয়ন্ত্রণ করেন তিনি তোমাকে নিয়ন্ত্রণ করেন, তাই তারা সেটাকে দুর্গের মতো রক্ষা করে। পরিকল্পনা মাফিক কাজ করার জন্য সিস্টেম দরকার, শুধু চেষ্টা নয়। শুভেচ্ছা একজন স্টোইক এমন প্রক্রিয়া তৈরি করে যা মেজাজের ওপর নির্ভর করে না। সিস্টেমগুলো অনুভূতির ওপর নির্ভরতা কমায়, ফলে প্রেরণা কমলেও এগিয়ে যাওয়া যায়। সিস্টেম মানেই শৃঙ্খলা, পরিষ্কার রুটিন, স্পষ্ট পরিমাপ, নিয়মিত পর্যালোচনা। প্রতিদিন পরের দিনের জন্য ঠিকঠাক কাজ করে। শৃঙ্খলাবদ্ধ মানুষ কখনো ভাবে না তারা প্রস্তুত কিনা, কাঠামোই তাদের চালায়। মনোযোগ পেতে হলে কিছু জিনিস ইচ্ছাকৃতভাবে বাদ দিতে হয়। মস্তিষ্ক একসাথে অনেককেই সেবা দিতে পারে না। কৌশলগত জীবনধারা মানে প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে চলা। দিকভ্রান্তি কমানো লাগে। একটা হ্যাঁ বলার আগে হাজারটা না বলতে হয়। যে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে সে জানে ছোটখাটো ব্যাপারে সময় দেওয়া মানে মূল কাজ থেকে শক্তি চুরি করা। উদ্দেশ্য বেশি কাজ করা নয়, বরং সব শক্তি সেই কাজে লাগানো যা বৃদ্ধি আর সততার জন্য দরকার। ধৈর্যশীল মানুষ সময় ভাগ করে যেমন একজন সৈনিক সেনাবাহিনী ভাগ করে। সকালটা নতুন কিছু তৈরি করার, দুপুরটা কাজ শেষ করার, সন্ধে সময়টা কাজ পর্যালোচনা করার।
প্রতিটা অংশের একটা উদ্দেশ্য থাকে, প্রতিটা ঘন্টায় একটা কাজ, এলোমেলো কিছু থাকে না, ক্যালেন্ডার হয়ে ওঠে একটা ঘোষণা। মূল্যবোধ, এই ব্যবস্থায় স্বাধীনতা কমে না, বরং বাড়ে। নিয়ম শৃঙ্খলাবদ্ধ মানুষ সময়সূচিতে আটকে থাকে না, তারা শৃঙ্খলার মাধ্যমে মুক্ত হয়। বিশৃঙ্খলা শক্তি নষ্ট করে, শৃঙ্খলা তা একত্রিত করে। কৌশলগত ফোকাস সময় ব্যবস্থাপনার বাইরে চলে যায়, এটা সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। একজন স্টোয়িক ব্যক্তি আবেগের বদলে নীতির ওপর নির্ভর করে, তারা সিদ্ধান্তগুলো যাচাই করেন বিভিন্ন দিক থেকে, মিশনের সঙ্গে সামঞ্জস্য, সততার মূল্য এবং দীর্ঘমেয়াদী প্রভাব। আবেগ কথা বলতে পারে, কিন্তু ভোট দেয় না। প্রতিটি সিদ্ধান্ত তার প্রভাব বিবেচনা করে নেওয়া হয়। সিস্টেমের সামগ্রিক কাঠামোর ওপর। যদি সেটা সিস্টেমকে দুর্বল করে, তাহলে কোনো সন্দেহ না করে সেটা বাতিল করা হয়। জটিলতার মধ্যে কাজ চালিয়ে যাওয়ার জন্য নিয়ন্ত্রিত মন সবসময় সহজ করে তোলে। সাদামাটা হওয়া দুর্বলতা নয়, এটা পরিশীলন। প্রতিটা অপ্রয়োজনীয় চিন্তার স্তর, প্রতিটা বাড়তি ভ্যারিয়েবল, প্রতিটা অনাবশ্যক আন্দোলন ঘষা মাজার কারণ। একজন স্থৈর্যবান তা সরিয়ে ফেলে। ফোকাস সহজাততার ওপর টিকে থাকে, কারণ সহজাততা শক্তি সংরক্ষণ করে। যত কম সিদ্ধান্ত নিতে হয়, প্রতিটা সিদ্ধান্ত তত বেশি নিখুঁত হয়। কৌশলগত বাস্তবায়ন ফিডব্যাকের উপর টিকে থাকে। স্থৈর্যবান পর্যালোচনা করে, ফলাফলকে আবেগহীনভাবে দেখে, ব্যর্থতাকে কোনো অজুহাত ছাড়াই বিশ্লেষণ করে, আর গর্ব ছাড়াই নিজের ভুলগুলো ঠিক করে। প্রতিটি চিন্তার চক্র দিশা আরও স্পষ্ট করে। ভুল হয়ে ওঠে তথ্য, সাফল্য হয় নিশ্চিতি, অগ্রগতি হয়ে ওঠে অবশ্যম্ভাবী। নিজেকে নিয়ন্ত্রণ করা মানুষ চিন্তাকে ফোকাস ধরে রাখার কাজ মনে করে, পেছনে ফিরে দুঃখ পাওয়ার নয়। কৌশলীভাবে কাজ করা মানে নিজের মনোযোগের দায়িত্ব নেওয়া। স্টোয়িকরা মনোযোগ হারানোর জন্য বিভ্রান্তি, পরিস্থিতি বা অন্য কাউকে দোষ দেয় না। স্পষ্টতার প্রতিটি ভাগ সচেতনতা দিয়ে পূরণ করা যায়। মন হচ্ছে সচেতন নীরবতার মাধ্যমে পুনরায় শুরু। মনোযোগ ফিরে আসে মূল নীতির কাছে ফিরে গিয়ে। এই আত্মসংশোধন চলমান। ছোট ছোট সমন্বয় বড় ভুল এড়ায়। কৌশলগত মনোযোগ সম্পর্ক নিয়ন্ত্রণ করে। নিয়মিত মানুষ নিজেকে এমন মানুষদের সঙ্গে ঘিরে রাখে যারা দিশা দেয়, বিভ্রান্ত করে না। সঙ্গ বাছাইমূলক হয়, কথাবার্তা উদ্দেশ্যমূলক হয়। সহযোগিতা তখনই হয় যখন তার লক্ষ্যকে শক্তিশালী করে। একজন স্টোয়িক বিশ্বাস করে আনুগত্য মানে একই দিশায় থাকা, আরাম নয়। তারা কাছাকাছি থাকার ক্ষেত্রে সাবধান। যতটা কড়া তারা সময় রক্ষা করে, ততটাই গুরুত্বপূর্ণ পরিকল্পনা। ভাবনা ছাড়া কাজ করা হয় যান্ত্রিক, আর কাজ ছাড়া ভাবনা হয় অচল। কৌশলগত ফোকাস এই দুটোকে একত্রিত করে। শৃঙ্খলাবদ্ধ মানুষ হিসেব করে কাজ করে আর নিরপেক্ষভাবে তা পর্যালোচনা করে। পরিকল্পনা আর কাজের প্রতিটি চক্র ক্রমে ছোট হয়ে আসে, যতক্ষণ না একটা না একটা ছন্দে মিশে যায়। লক্ষ্য করো, সিদ্ধান্ত নাও, কাজ করো, উন্নতি করো। এর ফলে এমন একটা গতি তৈরি হয় যা বাইরের গোলমালের দ্বারা ভাঙানো যায় না। আধুনিক জীবনে বিভ্রান্তি প্রোডাক্টিভিটির ছদ্মবেশ পড়ে থাকে। নিরন্তর মেসেজ, মিটিং আর তথ্যের ঘূর্ণি এই ছলনা সৃষ্টি করে। কিছু না করে শুধু হাসিলের ভান করা। স্টোয়িকরা এই ভুল ধারণাকে ভেঙে দেয়। ওরা অগ্রগতি মাপে কাজ শেষ হওয়ার মাধ্যমে, শুধু ব্যস্ত থাকার মাধ্যমে না। প্রতিদিনের একটা স্পষ্ট শেষ থাকে, প্রতিটা কাজ হয়তো শেষ বা দরকার নেই। পরিকল্পিত ফোকাস ব্যস্ততার বদলে নিখুঁততা আনে। ফোকাসের জন্য ধৈর্য লাগে। মন দীর্ঘক্ষণ মনোযোগ দিলে ক্লান্ত হয়ে যায়। শৃঙ্খলাবদ্ধ মানুষ গভীর মনোযোগ আর ইচ্ছেকৃত বিশ্রামের মাঝে পাল্টা চলে। বিশ্রাম পালানোর উপায় না, সেটা মনকে পুনরায় ঠিক করার সময়। স্টোয়িকরা বিশ্রামকে অলসতার সঙ্গে মিশিয়ে নেয় না, ওরা ফিরে আসার জন্য বিশ্রাম নেয়। তীক্ষ্ণ থাকে, পরিশ্রম থেকে পিছু হাঁটে না। এনার্জি ম্যানেজমেন্ট এক ধরনের এক্সিকিউশনের অংশ হয়ে ওঠে। যখন স্ট্র্যাটেজিক ফোকাস পরিপক্ক হয়, তখন সেটা চলমান স্থিরতার মতো লাগে। মন আর অতীত, বর্তমান, ভবিষ্যতের মাঝে বিভক্ত থাকে না। সবকিছু মিলেমিশে একটা একক মনোযোগের সুতায় গাঁথা হয়, যা উদ্দেশ্য দ্বারা পরিচালিত। স্টোয়িক সময়কে বিশৃঙ্খলার বদলে ধারাবাহিকতা হিসেবে অনুভব করে। প্রতিটা কাজ বড় একটা ব্যবস্থার অংশ হয়। প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করে। এই অভ্যাস মানুষকে অংশগ্রহণকারীর বদলে একজন অপারেটর বানিয়ে দেয়। তারা আর জীবনের প্রতি প্রতিক্রিয়া দেখায় না, তারা একটা পরিকল্পনা করে চালাতে হয়। মনোযোগী চিন্তা সব কাজের আগে আসে। সিস্টেমের প্রতিটা অংশ পুরো টিমের জন্য কাজ করে। যখন অনুভূতি জাগে, সেটা নিয়ন্ত্রণ করা হয়। যখন মনোযোগ হারায়, সেটা আবার ঠিক করা হয়। কোনো কাজ অকারণ হয় না। স্ট্র্যাটেজিক ফোকাস আর অ্যাকশন মিলিয়ে বুদ্ধি, শৃঙ্খলা আর কাঠামো একসাথে একটা শক্তিশালী শক্তিতে পরিণত হয়। এই শক্তি মোটিভেশন, অনুমোদন বা ভাগ্যের উপর ভরসা করে না।
এটা স্পষ্টতা আর পুনরাবৃত্তির মাধ্যমে কাজ করে। স্টোইক তার সময়ের ডিজাইনার, তার শক্তির কমান্ডার আর তার নিজের সিদ্ধান্তের নির্বাহী হয়ে ওঠে। তাদের ডিজাইন পূর্ণ শক্তিতে এই অভ্যাস এমন একটা গতি তৈরি করে যা নিজেই চলতে থাকে। মন পরিকল্পনা থেকে কাজের দিকে ঝামেলা ছাড়াই চলে যায়। সিস্টেমগুলো ইচ্ছার একটা অংশের মতো কাজ করে। দিক নির্দেশনা স্পষ্ট, বাধা খুব কম। শৃঙ্খলাবদ্ধ মানুষ নিজেকে এক ধরনের কৌশলী বিধ হিসেবে দেখে, নির্ভুল, সচেতন আর অপ্রতিরোধ্য। দীর্ঘমেয়াদী ফোকাস শুরু হয় অনিশ্চয়তাকে একটা অবিচল সত্য হিসেবে মেনে নিয়ে। স্টোইক ভবিষ্যতে স্পষ্টতা চায় না, তারা চায় দিক নির্দেশনা, স্থিতিশীলতা, সেটা যাই হোক না কেন। অনুশীলিত মানুষ জানে নিশ্চিত না থাকার কারণে দ্বিধা করা ঠিক না। কাজ চলতেই থাকে, ব্যবস্থা সচল থাকে, পরিকল্পনা বদলায়, কিন্তু উদ্দেশ্য অটুট থাকে। দীর্ঘমেয়াদী মনোযোগে প্রশিক্ষিত মন শেখে নিয়ন্ত্রণ আর ভবিষ্যৎবাণী আলাদা করতে। তুমি ফলাফল নিয়ন্ত্রণ করতে পারো না, তুমি প্রস্তুতি আর ধৈর্য নিয়ন্ত্রণ করতে পারো। অনুশীলনহীনরা প্রেরণা আর পরিষ্কার ধারণার ওপর নির্ভর করে, অনুশীলিতরা প্রক্রিয়ার ওপর নির্ভর করে। যখন অনিশ্চয়তা বেড়ে যায়, অনুশীলিতরা রাস্তাও বদলে ফেলে। ধৈর্যশীল মানুষ অবস্থান ধরে রাখে আর শুধুমাত্র প্রয়োজন হলে সামঞ্জস্য করে। যুক্তি বলে অনুভূতি নয়। স্ট্র্যাটেজিক ধৈর্য মানে হল প্রচেষ্টা আর ফলাফল দেখার মধ্যে সময়টাকে সইয়ে নেওয়ার ক্ষমতা। অনেকেই পথ ছেড়ে দেয় কারণ তারা অবিলম্বে উন্নতি দেখতে পায় না। শৃঙ্খলাবদ্ধ মানুষ ফলাফলের বদলে ধারাবাহিকতা মাপে। তারা বোঝে যে অদৃশ্য কাজ ধীরে ধীরে জমে যায়। সময় কোনো বাধা নয়, এটা গুণকের মতো। সন্দেহের মধ্যে যারা চলতে থাকে তারা শেষ পর্যন্ত তাদের ছাপিয়ে যায় যারা বারবার নিশ্চয়তা চায়। দীর্ঘমেয়াদী মনোযোগ ধরে রাখতে স্টোইক ব্যক্তি বাইরের স্বীকৃতির ওপর নির্ভরতা কমিয়ে দেয়। প্রশংসা আর স্বীকৃতি মনোযোগ বাইরে সরিয়ে ধারাবাহিকতাকে দুর্বল করে দেয়। শৃঙ্খলাবদ্ধ মানুষ তার মূল্যায়ন নিজ প্রচেষ্টার ওপর নির্ভর করে। তারা প্রতিদিন কাজ করে, সাফল্যের প্রমাণ চায় না। পুরস্কারের অভাবেও সময়সূচি বদলায় না। এই সিস্টেম চালু থাকে কারণ ধারাবাহিকতার নিয়ম আবেগের চেয়ে শক্তিশালী। অনিশ্চয়তার মধ্যে মানসিক নমনীয়তা দরকার, তবে মূল নীতি ভঙ্গ না করে। স্টোইকরা তাদের কৌশল বদলে ফেলে কিন্তু মূল নীতি নষ্ট করে না। তারা পদ্ধতি পরিবর্তন করে, লক্ষ্য নয়। এই পার্থক্যই রক্ষা করে। অখণ্ডতা। ওরা পরিবর্তনকে ব্যর্থতা মনে করে না, বরং তা পুনঃসংশোধন হিসেবে দেখে। প্রতিটি সমন্বয় একটা নিয়ন্ত্রিত কাজ, চাপের প্রতিক্রিয়া নয়। মনোযোগ স্থির থাকে কারণ সেটা অনুমোদনের ওপর নয়, যুক্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। কৌশলগত ধৈর্য তৈরি হয় বিভিন্ন সময়সীমায় লক্ষ্যগুলো সাজিয়ে। শৃঙ্খলাবদ্ধ মানুষ একসাথে দৈনিক, মৌসুমি আর জীবনের লক্ষ্যগুলো বজায় রাখে। দৈনিক লক্ষ্য তাৎক্ষণিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে, মৌসুমি লক্ষ্য সিস্টেমের কার্যকারিতা মাপে, আর জীবনের লক্ষ্য দিশা নির্ধারণ করে। এই স্তরগুলো অস্থিরতার সময় ধস আটকায়। একজন ধৈর্যশীল মানুষ শান্ত থেকে এগুলোকে সামাল দেয়, সীমা ঠিক করে আর নিয়ম মেনে চলে। অনিশ্চয়তা মনোযোগ পরীক্ষা করে, এটা গোলমাল আর অপ্রেডিক্টেবিলিটি নিয়ে আসে। ধৈর্যশীল মানুষ এর মোকাবিলা করে প্রক্রিয়ার পরিষ্কারতা বাড়িয়ে। ভবিষ্যৎ যদি অস্পষ্ট হয় তবে কাঠামোই হয় সুরক্ষা। নিয়মিত মানুষ মৌলিক জিনিসগুলোতে বেশি জোর দেয়, ঠিক সময়ে ওঠে, পরিষ্কার রুটিন মেনে চলে, সচেতনভাবে পর্যালোচনা করে। কাঠামো ভবিষ্যৎবাণীর জায়গা নেয়। বারবার করার মাধ্যমে মন আবার ফিরে পায়। সমতা। স্টোইকরা এগোয়ার গতি থেকে নিজেকে আলাদা রাখে। অগ্রগতি কখনো দ্রুত হতে পারে, কখনো থেমে থাকতে পারে, কিন্তু দিক ঠিক থাকে। তারা এখন আর গতি দেখে উন্নতি মাপেন না। নিয়মিত মানুষ মিল দেখে উন্নতি মাপে। ধীর গতিতে সঠিক পথে থাকাই সফলতা। মন সামনে তাকিয়ে থাকে, সাময়িক ফলাফলের কাছে প্রভাবিত হয় না। এটা অলসতা নয়, এটা যুক্তি দ্বারা চালিত সহনশীলতা। অনিশ্চয়তার মধ্যে কৌশলগত ফোকাসের জন্য সবসময় সহজীকরণ দরকার। যত বেশি জিনিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, মনের তর্কা তত বেশি হবে। জমে থাকে। স্টোইকরা তাদের চিন্তা সীমিত রাখে, যেটা তারা দৈনন্দিন করতে পারে। তারা প্রমাণের বাইরে কল্পনা করে না। তারা সম্ভাবনার জন্য নয়, সুযোগের জন্য পরিকল্পনা করে। এই সরলীকরণের নিয়ম বিভ্রান্তি দূর করে এবং গতি বজায় রাখে। 6 নম্বর অভ্যাস, নিয়ন্ত্রিত অভিযোজনের অভ্যাস। স্টোইক বোঝে যে নিয়ন্ত্রণ মানে কঠোরতা নয়। শৃঙ্খলা এতটাই নমনীয় হতে হবে যাতে জীবনযাত্রার পরিবর্তন সামলানো যায়। নিয়ন্ত্রিত অভিযোজন মানে ভেঙে না পড়ে মানিয়ে নেওয়া, ভাঙা ছাড়া বাঁকানো, পদ্ধতি পরিবর্তন করা, নীতি হারানো। এটা হলো পরিবর্তনের মধ্যে যুক্তির প্রকাশ। যখন পরিবেশ বদলায় তবুও মনের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা। মানিয়ে নেওয়া শুরু হয় বুঝতে পারার মাধ্যমে। অপরিপক্ক মানুষ ভয় থেকে পরিবর্তনের বিরুদ্ধে লড়ে, কিন্তু অনুশীলিত মানুষ সেটা বিশ্লেষণ করে। পর্যবেক্ষণের পরই সামঞ্জস্যতা আসে।
স্টোইকরা হঠাৎ পরিবর্তনে আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখায় না। তারা এর কারণ খতিয়ে দেখে, ফলাফল বোঝে আর সিদ্ধান্ত নেয় এটা কি কাজে লাগবে না ধৈর্য ধরতে হবে। নিয়ন্ত্রণ আসে বুঝদারির মাধ্যমে। বুঝে না নিয়ে প্রতিক্রিয়া দেখানো হলো অস্থিতিশীলতা। মানসিক খাপ খাওয়ানো মানে হলো আবেগ থেকে একটু দূরে থাকা। পরিস্থিতি বদলালে নিয়ন্ত্রণে থাকা মন হারানো জিনিস নিয়ে শোক করে না, যা আছে সেটা নতুন করে হিসেব করে, আবেগকে স্বীকার করে, কিন্তু সে অনুযায়ী চলতে বাধ্য হয় না। স্টোইক চিন্তাধারা জানে যে প্রতিটা পরিকল্পনা সাময়িক, কৌশল অপরিবর্তনীয়, কিন্তু রূপ অস্থায়ী। নতুন তথ্য এলে যুক্তি সেটা বাধা ছাড়াই মেনে নেয়। মূল নীতি থাকে, পথ বদলায়। কৌশলগত খাপ খাওয়ানো সিস্টেমের মাধ্যমে চলে। নিয়ম মেনে চলা মানুষ তৈরি করে, ভাঙচুর না করেই যেসব ব্যবস্থা বদলানো যায়। কঠিন পরিকল্পনা তখনই ফেল করে যখন পরিস্থিতি বদলায়, একটা গঠনমূলক সিস্টেম মানিয়ে নেয়। স্টোইকরা এমন ফ্রেমওয়ার্ক তৈরি করে যা চাপ সামলাতে পারে, কারণ সেগুলো পরিবর্তনের জন্যই তৈরি। রুটিন বজায় থাকে কিন্তু তার ধরন বদলাতে পারে। কোনো সিস্টেমের শক্তি তার অচল ভাবনায় না, বরং নতুন পরিস্থিতিতেও নিজের পথ ধরে চলার ক্ষমতায়। আবেগের সাথে মানিয়ে নেওয়া মানে পরিবর্তনের সময় শান্ত থাকা। শৃঙ্খলাবদ্ধ মানুষ অনিশ্চয়তাকে অস্থির না হয়ে গৃহীত করে। তারা ফলাফল আশামতো না হলে শান্ত থাকতে হয়। একজন স্টোইক পরিবর্তনকে নিয়ন্ত্রণ হারানো হিসেবে দেখেন না, বরং এটা একটা নিরপেক্ষ অবস্থা যা নতুন সমন্বয় প্রয়োজন। পরিবর্তনের মাঝে মানসিক স্থিরতা থাকলে যুক্তিযুক্ত পরিবর্তন সম্ভব হয়। আতঙ্ক যুক্তি ভেঙে দেয়, শান্তি সেটা ধরে রাখে। নিয়ন্ত্রিত অভিযোজনের জন্য নিয়মিত মূল্যায়ন দরকার। স্টোইক তার কার্যকারিতা অহংকার বা ভয়ে না ভেবে দেখে। যখন কোনো পদ্ধতি কাজ বন্ধ করে তখন সেটা বদলে ফেলা হয়, আর যখন কোনো কাঠামো কার্যকর হয় তখন সেটা বজায় রাখা হয়। মজবুত করা হয়। এই ধারাবাহিক প্রতিক্রিয়া চক্র ঠেকায় স্থবিরতা। মানিয়ে নেওয়া হয়ে ওঠে শেখার একটা চলমান প্রক্রিয়া, হঠাৎ করে হতাশার কাজ নয়। শৃঙ্খলাবদ্ধ মানুষ মূল নীতি আর চলমান কৌশলের মধ্যে পার্থক্য করে। মূল নীতি: সততা, শৃঙ্খলা, মনোযোগ, অটল। পরিবর্তনশীল কৌশল: পদ্ধতি, সরঞ্জাম, প্রক্রিয়া বদলানো যায়। এই দুটো মিলিয়ে ফেললে ব্যর্থতা আসে। স্টোইক দর্শনের মানুষ নীতিকে লোহার নোঙর ভেবে ধরে রাখে, আর কৌশলকে নদীর স্রোতের মতো চলতে দেয়। এই সুমেল দিক নির্দেশনাও দেয়, বেঁচে থাকারও সুযোগ করে দেয়। মানিয়ে নেওয়ার ক্ষমতা: বিনয় দরকার। মন মানতে হবে যে আগের ধারণাগুলো পুরানো হয়ে যেতে পারে। স্টোইকরা ভুল ধরতে দেখে সেটা পরাজয় না, বরং পরিশোধন মনে করে। মানিয়ে নেওয়া মানে সত্যের আলোকে যুক্তি বদলানো। শৃঙ্খলাবদ্ধ মানুষ অগ্রগতির চেয়ে অহংকার রক্ষা করে না। তারা চুপচাপ মানিয়ে নিয়ে সামনে এগিয়ে চলে, কোনো আলোচনা ছাড়া। চিন্তা পরিবর্তনের ক্ষমতা একটা বুদ্ধিবৃত্তির শক্তি। নিয়ন্ত্রিত মানিয়ে নেওয়ায় সময়ের হিসেবও থাকে। খুব আগেই মানিয়ে নেওয়া প্রতিক্রিয়া, খুব দেরিতে মানানো কঠোরতা। স্টোইক পর্যাপ্ত প্রমাণ পাওয়ার আগে পথ বদলায় না। তারা কখনো অবসরের তাড়নায় বা ক্ষতির ভয়েই কাজ করে না। সময় ঠিকঠাক মাপা হয়। শৃঙ্খলাবদ্ধ মানুষ পরিবর্তনের জন্য সবসময় প্রস্তুত থাকে, কিন্তু সেটা চাহিদায় নয়। চাপের মধ্যে মানিয়ে নেওয়ার জন্য লাগে ধৈর্য। বাহ্যিক ব্যবস্থা ভেঙে পড়লে ধৈর্যশীল মানুষ নিজের ভিতরের নিয়মে ফিরে যায়। যখন পরিকল্পনা ব্যর্থ হয় তখন নীতি নতুন করে গড়ার দিশা দেয়। এই অভ্যেস অগোছালো পরিস্থিতিতেও ধারাবাহিকতা বজায় রাখে। শৃঙ্খলাবদ্ধ মানুষ বিশৃঙ্খলার মাঝেও কাজ চালিয়ে যায়। তাদের স্থিরতা হয়ে ওঠে বাইরের পূর্বাভাসের ওপর নির্ভর না করে চলা। এই অভ্যেস গড়ে তুলতে হলে ফলাফলের প্রতি অনাসক্ত হতে হয়। একজন স্টোইক মানুষের কাজ হয় প্রক্রিয়ার ওপর, ফলাফলের ওপর নয়। যখন ফলাফল বদলে যায়, প্রক্রিয়া অব্যাহত থাকে। এতে করে শান্তভাবে পথ পরিবর্তন করা যায়। সফলতা আর ব্যর্থতাকে নিজের পরিচয় মনে না করে তথ্য হিসেবে দেখা হয়। প্রতিটি ফলাফল পরবর্তী ধাপকে জানিয়ে দেয়। অভিযোজন ক্ষমতা অভিজ্ঞতাকে ধারাবাহিক উন্নতিতে পরিণত করে। নিয়ন্ত্রিত অভিযোজন সচেতনতা, মূল্যায়ন আর পুনরায় সামঞ্জস্যের সমন্বয়। সচেতনতা পরিবর্তনকে সঠিকভাবে বুঝতে সাহায্য করে। মূল্যায়ন এর প্রাসঙ্গিকতা যাচাই করে। পুনরায় সামঞ্জস্য করা হয় প্রয়োজন অনুযায়ী সিস্টেম বা কাজকে ঠিক করার জন্য। এই তিনটি কাজ অবিরত চলে, যা শৃঙ্খলাবদ্ধ মানুষকে লচিলাপূর্ণ রাখে। কোনো আতঙ্ক নেই, শুধু সমন্বয়। স্টোইকরা অভিযোজন ক্ষমতা মাপে পুনরুদ্ধারের দক্ষতার ভিত্তিতে। বিশৃঙ্খলার পর যত দ্রুত শৃঙ্খলা ফিরে আসে ততই নিয়ন্ত্রণ বোঝা যায়। অবশিষ্টাংশ ছাড়া, আবেগের ভাঙন বা অপ্রয়োজনীয় গতি ছাড়া
পুনরুদ্ধারী প্রশিক্ষিত নমনের চিহ্ন। শৃঙ্খলাবদ্ধ মানুষ এগিয়ে যায় সর্বনিম্ন ঘর্ষণে সামঞ্জস্যের ব্যাঘাত ঘটিয়ে। মানিয়ে নেওয়া মানে আপোষ নয়। স্টোইকরা কাঠামো বদলায়, মানদণ্ড নয়। নীতি বদলায় না, থাকে অটুট। সুবিধের জন্য সততা নমায় না, কাজ সামলাতে পদ্ধতি বদলায়। এই পার্থক্য চরিত্র রক্ষা করে এবং অগ্রগতি নিশ্চিত করে। শৃঙ্খলাবদ্ধ মানুষ পরিবর্তনশীল পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যায়, কারণ তাদের মূল্যবোধ স্থিতিশীলতার উপর নির্ভর করে না। দীর্ঘ অনিশ্চয়তার মাঝে মানিয়ে নেওয়া হয়ে ওঠে ধৈর্য। স্টোইকরা চলমানেই স্থিতিশীল থাকে। প্রগতি ঘটে, বাস্তবতার বদলাবার স্বভাব মান্য করে। তারা বোঝে স্থায়িত্ব একটা মায়া মাত্র। মানিয়ে নেওয়াই কাজের নিয়ম। এই নিয়মের সঙ্গে খাপ খাইয়ে তারা হতাশা দূরে রাখে। মানিয়ে নেওয়া হয় শৃঙ্খলার একটা স্বাভাবিক অংশ, কোনো বিচ্যুতি নয়। শৃঙ্খলাবদ্ধা মন মানিয়ে নেওয়াকে দেখবে একটা শৃঙ্খলার পরিমার্জনা হিসেবে। প্রতিটি পরিবর্তন সিস্টেম ডিজাইনের দুর্বলতা উন্মোচন করে। প্রতিটি সমন্বয় গঠনকে শক্তিশালী করে। এই প্রক্রিয়া কখনো থামে না। স্টোইক শেষের কোনো স্থায়িত্ব খোঁজে না, শুধু অবিচ্ছিন্ন সামঞ্জস্য খোঁজে। তাদের লক্ষ্য শুধু প্রতিটি পরিস্থিতি আগাম বলার চেয়ে যে কোনো অবস্থাতেই সক্ষম থাকা বেশি জরুরি। যখন এই অভ্যেস গড়ে ওঠে, তখন মানিয়ে নেওয়ার ক্ষমতা পরিচয়ের অংশ হয়ে যায়। মানুষ আর পরিবর্তনকে ভয় পায় না, কারণ পরিবর্তন তাদের কাছে পরিচিত কিছু হয়ে যায়। তারা রুটিনের মতোই শান্ত আর নিখুঁতভাবে পরিবর্তনের মধ্য দিয়ে চলে যায়। নমনীয়তা আর কাঠামো একসাথে শান্তিপূর্ণভাবে চলে। এর ফলাফল হয় মানিয়ে নেওয়ার মাধ্যমে স্থায়িত্ব, এমন নিয়ন্ত্রণ যা প্রতিহত না করে পরিবর্তিত হয়। সপ্তম অভ্যেস, অন্তর্গত বিস্তার আর ধারাবাহিকতার অভ্যেস। স্টোইক পথ এখানেই শেষ হয় না। নিয়ন্ত্রণ, এটা অবিরত থাকায় বাড়তে থাকে। শৃঙ্খলা কোনো সময়ের পর্যায়ে নয়, এটা একটা স্থায়ী জীবনযাত্রার ধরন, যা অবিচ্ছিন্নভাবে বিকশিত হয়। শেষ অভ্যেস হল নিজেই বৃদ্ধিকে ধরে রাখা। অর্জনের বাইরেও নিয়ম, স্পষ্টতা আর শক্তি বজায় রাখার ক্ষমতা। ভিতর থেকে বর্ধন মানে হল অগ্রগতি এখন আর বাইরের লক্ষ্যগুলোর ওপর নির্ভর করে না। অবিরত থাকা মানে অগ্রগতি সফলতা পাওয়ার পর ভেঙে পড়ে না। একসাথে মিলিয়ে এগুলো তৈরি করে চিরকালীন শৃঙ্খলার অবস্থা। শৃঙ্খলাবদ্ধ মানুষ বুঝতে পারে যে দক্ষতা কোনো একক ঘটনা নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। অবস্থা, মজবুত থাকতে হলে ফলাফল আসার পরেও প্রশিক্ষণ চালিয়ে যেতে হয়। স্টোইকরা আগের সফলতার উপর ভরসা করে বিশ্রাম নেয় না, কারণ উদ্দেশ্যহীন স্থিরতা অবহেলায় পরিণত হয়। তারা নতুন কিছু খুঁজে বেড়ায় না, বরং যা কাজ করছে সেটাই আরও পরিমার্জন করে এগিয়ে চলে। প্রতিদিন একই নীতিগুলো আরও নিখুঁতভাবে অনুসরণ করে। পুনরাবৃত্তি হয় বিকাশে, ধারাবাহিকতা থাকে আত্মপর্যবেক্ষণের মাধ্যমে। শৃঙ্খলাবদ্ধ ব্যক্তি নিজের অভ্যেসগুলোকে ঠিক তেমনই স্পষ্টতায় দেখে যেভাবে একসময় বাইরের চ্যালেঞ্জগুলোকে বিশ্লেষণ করত। তারা যখন মনোযোগ কমে যায়, যখন আবেগ ঢুকে পড়ে, যখন কাঠামো ঢিলে হয়ে যায়, সেটা চিনে নাও। এই পর্যবেক্ষণ তোমাকে পিছিয়ে যেতে বাধা দেয়। জ্ঞান অহংকারের জায়গায় বসে। একজন স্টোইক স্থায়িত্ব ধরে রাখে ধরে নেওয়ার মাধ্যমে, নাকি এটাকে নিয়মিত নবায়ন করে। আভ্যন্তরীণ প্রসার ঘটে বেশি কাজের মাধ্যমে নয়, গভীর বোঝাপড়ার মাধ্যমে। স্টোইক কম কাজ থেকে বেশি মানে বের করতে শেখে। প্রতিটা অভ্যেস, প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটি সংযমের মুহূর্ত স্পষ্টতর হয়। মন নতুন পদ্ধতি খোঁজা বন্ধ করে, পুরনোগুলো আরও নিখুঁত করার দিকে মনোনিবেশ করে। সরলতা গাঢ়তায় পরিণত হয়। যা আগে নিয়মকানুনের ব্যাপার ছিল, তা হয়ে ওঠে স্বাভাবিক নিয়ম। নিয়মিত মানুষ শেখে অগ্রগতি ধরে রাখতে, কিন্তু আটকে না থাকতে। তারা বৃদ্ধিকে অহংকারে পরিণত করে না, না পরিচয়কে দেখানোর বাহন বানায়। প্রতিটি সাফল্য নীরবে মিশে যায় স্বাভাবিক জীবনের সঙ্গে, প্রমাণ বা স্বীকৃতির দরকার পড়ে না। একজন দার্শনিক অগ্রগতিকে দেখেন সমন্বয় বজায় রাখার কাজ হিসেবে। মানদণ্ড থাকে অন্তর থেকে, চলার ধারা অব্যাহত থাকে। ধারাবাহিকতা রাখতে হয় সচেতনভাবে, ভাবনা চিন্তা করে। দার্শনিক সময় বের করেন তাই জন্য, স্মৃতিচারণের জন্য নয়, বরং নিজেকে ঠিকঠাক করার জন্য। ভাবনা হয় মূল নীতি আর কাজের মিল আছে কিনা সেটা যাচাই করার জন্য। যদি কোনো ফারাক ধরা পড়ে, তখনই তা ঠিক করা হয়। এই নিয়মিত খতিয়ান রোগাশোথা আটকায়। সিস্টেমটা সচল থাকে মনোযোগের মাধ্যমে। ভিতরে বৃদ্ধি পেলে উপলব্ধির গুণও বাড়ে। নিয়মিত মন বেশি স্পষ্ট দেখে, কারণ গোলমাল কমে যায়, প্রতিক্রিয়া কমে, বিশ্লেষণ তীক্ষ্ণ হয়, সিদ্ধান্ত নেয়ার গতি বাড়ে। স্টোইক আর অনুভূতি আর যুক্তির দ্বন্দ্বে শক্তি নষ্ট করে না। মন কাজ করে একতাবদ্ধ যন্ত্র হিসেবে,
যেখানে প্রতিটি অংশ একে অপরকে বাধা না দিয়ে সমর্থন করে। চ্যালেঞ্জের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা হল সবচেয়ে বড় শৃঙ্খলা। যখন বাইরের পরিস্থিতি ওঠাপড়া করে, তখন ধৈর্যশীল মানুষ তার ছন্দ বজায় রাখে। রুটিন মানিয়ে নেয় কিন্তু ভেঙে পড়ে না। প্রতিদিনের নিয়মাবলী কষ্টে থেকেও টিকে থাকে। এই অভ্যাস বাইরের বিশৃঙ্খলাকে পরিমার্জনার জায়গায় পরিণত করে। প্রতিটি বিঘ্ন আবারও স্থিরতা নিশ্চিত করার সুযোগ হয়ে ওঠে। শৃঙ্খলাবদ্ধ মানুষ আর বৃদ্ধি মাপেন শুধু বিস্তারের মাধ্যমে, নিয়ন্ত্রণ নয়, বিরক্তি কমানোর মাধ্যমে। ওরা প্রতিক্রিয়া, মনোযোগ আর মানিয়ে নেওয়ায় পারদর্শী হয়েছে। পরের ধাপ হল টিকে থাকা। এখন স্টোইক স্পষ্টতা অটুট রাখার চেষ্টা করে। রক্ষণাবেক্ষণ নতুন সৃষ্টি হয়ে ওঠে। অভ্যন্তরীণ সিস্টেম ধারাবাহিক ব্যবহারে তীক্ষ্ণ থাকে। মনোরুদ্ধতা বাড়ানো মানে নীরবতায় দক্ষতা বাড়ানো। স্টোইকের আর শক্তিশালী বোধ করতে ক্রমাগত চেষ্টা করতে হয় না। শৃঙ্খলার গঠন নিজেরাই টিকে থাকে। স্থিরতাই ফলপ্রসূ হয়ে ওঠে। মন নিজের মধ্যে শৃঙ্খলা ধরে রাখে। অ্যাক্টিভ না থাকার সময়, এটা মানেই স্থির থাকা, ঝামেলা ছাড়া শক্তি থাকা। ধারাবাহিকতা থাকে রিদমের ওপর। স্টোইকরা কাজ আর ভাবনার মধ্যে, পরিশ্রম আর বিশ্রামের মধ্যে পালাবদল করে। তারা বুঝে যে বিশ্রাম শৃঙ্খলার একটা অংশ, যখন সেটা আরাম নয় বরং পুনরুদ্ধারের জন্য। তাদের শক্তির চক্র নিয়ন্ত্রিত থাকে। তাদের অভ্যাস অটুট থাকে। কোনো ফাঁকা থাকে না ধাপগুলোর মধ্যে। চলা আর থামা একটাই প্রক্রিয়া। শৃঙ্খলাবদ্ধ মানুষ আগের সব অভ্যাসকে একক পরিচয়ে মিলিয়ে ফেলে। স্পষ্টতা, মনোযোগ দেয়, মনোযোগ চালিয়ে নেয় কাজ, কাজ আবেগকে পরিশীলিত করে, আবেগ নিয়ন্ত্রণ মানসিক স্থিতিশীলতা আনে, মানসিক স্থিতিশীলতা মানিয়ে নেওয়া নিশ্চিত করে, মানিয়ে নেওয়া ধারাবাহিকতা রক্ষা করে, প্রতিটি অভ্যাস পরেরটাকে মজবুত করে, এক বন্ধ চক্রের মতো। একজন স্টোইক তাদের মাঝে ঝাঁপিয়ে পড়ে না, তারা এক অবিচ্ছিন্ন শৃঙ্খলার মতো কাজ করে। ভিতরের বিকাশ মানে সীমাবদ্ধতাও মেনে নেওয়া। স্টোইক বুঝতে পারে জীবন সবসময় পরিবর্তন, ক্লান্তি আর অসম্পূর্ণতা নিয়ে আসে। দক্ষতা মানে কষ্ট থেকে মুক্তি নয়, বরং তার মধ্যে দক্ষতা অর্জন। শৃঙ্খলাবদ্ধ মানুষ আর বেশি কিছু চায় না। সহজে তারা চায় সব কিছু মিলেমিশে থাকুক। যা কিছু ঘটে তাদের ভিতরের গঠন অটুট থাকে। এই অটলতা থেকেই স্থায়িত্ব বোঝা যায়। পরিপক্ক স্টোইক আর প্রেরণার জন্য গতির ওপর নির্ভর করে না, তাদের সিস্টেম নীতির ওপর টিকে থাকে। প্রচেষ্টা সবসময় সমান থাকে। সাফল্য চোখে পড়ুক বা না পড়ুক, স্বীকৃতির দরকার আর থাকে না। ধারাবাহিকতা সাফল্যের ওপর ভরসা করে না, এটা শুধুমাত্র পরিচয়ের দ্বারা টিকে থাকে। এই অভ্যাস শৃঙ্খলার চক্র বন্ধ করে। স্টোইক শুরু করে আত্মসংযম দিয়ে এবং শেষ করে স্বনির্ভরতায়। বাইরের পরিস্থিতি আর কোনো ব্যাপার না, মানুষ নিজের ভিতরে নিয়মে চলে, যুক্তির দিক নির্দেশনায়, স্পষ্টতায় স্থিতিশীল হয়ে। পরিবর্তন চলতেই থাকে, কিন্তু অশান্তি শেষ, বৃদ্ধি অব্যাহত হয়, আর শৃঙ্খলা হয়ে যায় শান্তি। দক্ষতার শেষ ধাপ হল নীরব ধারাবাহিকতা। কোনো ঘোষণা নয়, কোনো উৎসব নয়, কোনো পতন নয়। প্রতিদিন তার নিয়ম পূরণ করে, প্রতিটি কাজ পরিচয়কে শক্ত করে, প্রতিটি মুহূর্ত নীতির সঙ্গে মিল থাকে। একজন স্টোইক নিরবিচ্ছিন্ন নিয়ন্ত্রণে থাকে, ধীর স্থির গতির রেখা যা শান্তচিত্ততা দ্বারা নির্ধারিত। অখণ্ডতা, যখন এই অভ্যাস সম্পূর্ণ হয় তখন শৃঙ্খলাবদ্ধ মানুষ আর নিজেকে গড়ে তোলার চেষ্টা করে না, তারা শুধু থাকে। শৃঙ্খলা প্রকৃতির সঙ্গে মিশে গেছে, ধারাবাহিকতা স্বাভাবিক হয়ে গেছে, মন স্থির, ইচ্ছাশক্তি নিখুঁত, জীবন সুশৃঙ্খল। এটি অন্তর্নিহিত বিস্তার আর ধারাবাহিকতার অবস্থা। এমন একটা পর্যায় যেখানে দক্ষতা অর্জনের জন্য আর প্রচেষ্টা লাগে না, শুধু বজায় রাখাই লাগে। স্টোইকের পথ শুরু হয় সচেতনতা দিয়ে আর শেষ হয় ঐক্যে পৌঁছানোয়। প্রতিটি অভ্যাস একই চলার একটা ধাপ, এমন এক আত্মার গঠন যা পারে নিজেই নিয়ম চালিয়ে নিয়ে যাওয়া। শাসন ব্যবস্থা হয় বাইরের সংশোধন থেকে ভিতরের স্থায়িত্বে। যখন 7টি অভ্যাস একসাথে পরিপক্ক হয় তখন মানুষ জীবনের উন্নতির নানা অংশে ভাগ করে না, প্রতিটি কাজ হয়ে ওঠে একই নীতির প্রকাশ। যুক্তির ওপর নিজের নিয়ন্ত্রণ, মনোযোগ শাসন ব্যবস্থায় দিশা দেয়, বাস্তবায়ন শাসন ব্যবস্থাকে আকার দেয়, আবেগ নিয়ন্ত্রণ শাসন ব্যবস্থাকে পরিশীলিত করে, কৌশলগত গঠন এটাকে সংগঠিত করে, অভিযোজন ক্ষমতা এটাকে রক্ষা করে, ধারাবাহিকতা এটাকে টিকিয়ে রাখে। প্রতিটি অভ্যাস পরবর্তী অভ্যাসকে শক্তিশালী করে। একসাথে তারা চিন্তা, অনুভূতি আর কাজের মধ্যে দ্বন্দ্ব দূর করা। এর ফলাফল হল সামঞ্জস্য, এমন এক অবস্থা যেখানে জীবনের সব অংশ একটা একক কমান্ডের অধীনে চলে। স্টোইকরা বুঝে যে সত্যিকারের নিয়ন্ত্রণ কোনো পরিস্থিতি বা মেজাজের ওপর নির্ভর করে না, এটা সব পরিবর্তনের মধ্যেও টিকে থাকতে হয়। অভ্যাসগুলো এমনভাবে গড়ে ওঠে যে আত্মশৃঙ্খলা নিজের ওপর নির্ভরশীল হয়। একবার স্থাপন হলে এগুলো বাইরের কোনো সহযোগিতা ছাড়া চলতে থাকে। এই পদ্ধতি ধারাবাহিকতা, পর্যালোচনা আর পরিমার্জনের মাধ্যমে নিজেকে টিকিয়ে রাখে। মোটিভেশন আর গুরুত্বপূর্ণ থাকে না,
ব্যক্তি নিজে আর বেশি করে নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হয় না, তারা স্বয়ংক্রিয়ভাবেই তা করে। অভ্যাস যখন নিজেদের অংশ হয়ে যায় তখন তা পরিচয় হয়ে ওঠে। যা শুরু হয় পরিকল্পিত চেষ্টায় তা পরবর্তী সময়ে স্বাভাবিক প্রতিক্রিয়ায় পরিণত হয়। মন এখন আর বিভ্রান্তি বা আবেগের সঙ্গে কোনো দরকষাকষি করে না। সিদ্ধান্ত নেওয়া হয় নীতির সীমার মধ্যে। এতে করে ফাঁক ফোকর আর অপ্রয়োজনীয় ঝামেলা কমে যায়। প্রতিটি সিদ্ধান্ত গড়ে তোলে একটা কাঠামো। প্রতিদিন নতুন করে একই পথে এগিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে চেষ্টা ছাড়াই স্থিরতা আসে। ধারাবাহিকতা হল নিয়মিত থাকার সবচেয়ে বড় প্রকাশ। স্টোইকরা এখন আর চোখে পড়ার মতো সাফল্য দেখে উন্নতি মাপেন না, বরং এর অনুপস্থিতিতেই মাপেন। বিচ্যুতি উদ্দেশ্য শিখরে পৌঁছানো নয়, বরং সঠিক সমন্বয় বজায় রাখা। সফলতা আর কষ্টের প্রতিটা চক্র একই প্রক্রিয়ার অংশ হয়ে ওঠে। ব্যক্তি তার ভেতরের নিয়ম অনুযায়ী কাজ করে, ফলাফল যাই হোক না কেন। এটাকে বলে শৃঙ্খলার ভিতর স্বাধীনতা। যখন 7টি অভ্যাস একসাথে কাজ করে তখন মানুষ হয় কৌশলবিদ আর নির্বাহী, পর্যবেক্ষক আর অভিনয়কারী, নিজের ছাত্র আর শিক্ষক একসাথে। পরিকল্পনা আর কর্মের মধ্যে, যুক্তি আর প্রবৃত্তির মধ্যে কোনো ফারাক থাকে না। নিজের প্রতিটি স্তর একই নিয়ম অনুসরণ করে। এটা অন্তরের শান্তি তৈরি করে, কিন্তু অলসতা নয়। এমন এক শান্তি যা গতি রাখে, এমন শক্তি যা নিজেকে ঘোষণা করে না। সিস্টেম সচেতন পুনর্নবীকরণের মাধ্যমে জীবিত থাকে। চিন্তাভাবনা সংশোধনের নিশ্চয়তা দেয়। সরলতা বিকৃতি রোধ করে। ধারাবাহিকতা অতিরিক্ততাকে বদলে দেয়। শৃঙ্খলাবদ্ধ মানুষ সাফল্য আর অন্ধকারে একই স্পষ্টতা ধরে রাখে। তারা আবেগ বা ফলাফলের সাথে ভেসে যায় না। তাদের আচরণ পরিষ্কার থাকে, কারণ সেটা পরিস্থিতির নয়, গঠনের উপর ভিত্তি। স্টোইক পথ সহজতার প্রতিশ্রুতি দেয় না, কঠিন অবস্থার মধ্যে স্থিতিশীলতার প্রতিশ্রুতি দেয়। 7টি অভ্যাসের উদ্দেশ্য হল যখন বাইরের নিয়ন্ত্রণ ব্যর্থ হয় তখন ভিতরের নিয়ন্ত্রণ চালিয়ে যেতে পারে। শৃঙ্খলাবদ্ধ মানুষ মেনে নেয় অনিশ্চয়তা থাকবে, কিন্তু বিশৃঙ্খলা হবে না। প্রতিদিন হয় যাচাই বাছাই করার একটা প্র্যাকটিস, যুক্তির সঙ্গে মিলিয়ে কাজ করা, প্রতিক্রিয়াকে পছন্দে রূপান্তর করা। যতদিন অভ্যাস গা গলায়, শৃঙ্খলা আর কোনো কষ্ট লাগে না। এটা হয়ে যায় একটা সামঞ্জস্যের অবস্থা। মানুষ আর নিয়ন্ত্রণ হারানোর মধ্যে দোলায় না। তারা থাকে এক ধরনের ধারাবাহিক শৃঙ্খলায়। মন থাকে পরিষ্কার, কাজ হয় নিখুঁত, অনুভূতিগুলো থাকে স্থির, সামঞ্জস্যপূর্ণ। যা আগে মানসিক শক্তি চেয়েছিল এখন স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। দক্ষতা এখন রক্ষণাবেক্ষণে পরিণত হয়েছে। এটাই সেই অবস্থা যার দিকে স্টোইসিজম ইঙ্গিত দেয়। যুক্তির দ্বারা পরিচালিত জীবন, পুনরাবৃত্তির মাধ্যমে স্থিতিশীল, আত্মপর্যবেক্ষণের মাধ্যমে পরিশীলিত। 7টি অভ্যাস শেষ হয় না, এগুলো এক অবিচ্ছিন্ন গতিতে পরিষ্কারতা এবং নিয়ন্ত্রণ বজায় রাখে। শৃঙ্খলাবদ্ধ মানুষ একজন সিস্টেম হিসাবে থাকে, যা বিশৃঙ্খল পৃথিবীতে নিয়ম অনুযায়ী কাজ করে। তাদের শান্তি মানসিক বিচ্ছিন্নতা নয়, এটা হলো নিখুঁত গতিশীলতা। যখন চক্র সম্পূর্ণ হয় তখন স্টোইক উঠার চেষ্টা করে না, আরও এগিয়ে যায়। তারা টিকে থাকে, তারা একদম অটল থাকে। ভিতরের নিয়ম বাইরে থেকে কোনো নির্দেশনার দরকার মেটায়। কাজ, চিন্তা আর অনুভূতি এক ছাদের নিচে চলে আসে। নিয়মিত হওয়াটা স্বভাব হয়ে যায়। মানুষটা পরিপূর্ণ হয়।